একটা অদ্ভুত গ্রাম বিষ্ণুপুর। আর সেই গ্রামের আরো অদ্ভুত আর রহস্যজনক পরিবার হলো সিংহরায় পরিবার, যে পরিবারের একমাত্র উত্তরাধিকারিণী বিয়ের আসরেই রহস্যজনকভাবে মারা যায়। আর সেই মৃত্যুর কানেকশন পাওয়া যায় এক বৃদ্ধা মহিলার বিড়ালের মৃত্যুর সঙ্গে। বিড়ালের মৃত্যুর রহস্য ভেদ করতে গিয়ে বৃদ্ধা ঠাকুমা এমন এক ভয়ঙ্কর মৃত্যুজালে আটকে যায় যেখান থেকে বেরোনো প্রায় অসম্ভব। এখন ঠাকুমা কি তার বুদ্ধির জোরে ওই মায়াজাল থেকে বেরোতে পারবে, নাকি তার জন্য অপেক্ষা করছে কোনো ভয়ঙ্কর পরিণতি? বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত মোস্ট হাইপ বাংলা ওয়েব সিরিজ ঠাকুমার ঝুলির কথা। তবে এই ঠাকুমার ঝুলিতে কোনো রূপকথার পরিদের গল্প থাকে না, থাকে রহস্যের গন্ধ আর টান টান উত্তেজনা। তো চলুন এখন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। সিরিজের শুরুতেই বিষ্ণুপুর রাজবংশের একটা রাজকীয় বিয়ের অনুষ্ঠান দেখানো হয়, যেখানে রাজবংশের একমাত্র উত্তরাধিকারী আম্রপালি সিংহ রায় ওরফে পলি এর বিয়ের আয়োজন করা হচ্ছিল। কিছুক্ষণ পর আম্রপালিকে বিয়ের আসরে নিয়ে আসা হয়, কিন্তু হঠাৎই আম্রপালি পিঁড়ি থেকে মাথা ঘুরে নিচে পড়ে যায়, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর সিন এখান থেকেই কাট হয়ে যায়, আর কিছুদিন পরের সিন দেখানো হয়, যেখানে আমরা এক ঠাকুমাকে তার নাতনি মুস্কানের সঙ্গে থানায় বসে থাকতে দেখি। ঠাকুমা এখানে হরিমতি নামের একজনের খুনের রিপোর্ট লেখাতে এসেছিল। অফিসার বৃহস্পতি অনেক সিরিয়াস হয়ে রিপোর্ট লিখছিল। ঠাকুমা বলে, খাবার দেওয়ার সময় বেলার ফোনটে এলেও হরি আর এলো না। এরপর হঠাৎ করে হরি পাঁচিলের ওপর থেকে ঝাঁপ দিল। এটা শুনে বৃহস্পতি প্রশ্ন করে যে হরি দরজা দিয়ে না এসে পাঁচিল টপকে কেন এলো। ঠাকুমা বলে, হরির বাড়ি হরির ঘর, ইচ্ছা হয়েছে তাই পাঁচিল টপকে এসেছে। হরির মৃত্যুর কারণে বেলা আর ফোনটা অনাথ হয়ে গেল। বৃহস্পতি বেলা আর ফোনটের ব্যাপারে জিজ্ঞেস করলে ঠাকুমা জানায় তারা হরির সন্তান। এসব শুনে বৃহস্পতি অবাক হয়ে জিজ্ঞেস করে, এই হরিটা আসলে কে? মুস্কান তখন বৃহস্পতিকে জানায় হরি ঠাকুমার বিড়াল, আর বেলা এবং ফোনটে হচ্ছে তার বাচ্চা। এটা শুনে বৃহস্পতি অনেক হতাশ হয়। ঠাকুমা বেলা, ফোনটে আর হরিকে অনেক যত্ন করে পুষত, কিন্তু একদিন পাঁচিলের ওপর থেকে হরির রক্তাক্ত দেহ ঠাকুমার সামনে এসে পড়ে। ঠাকুমা সেটা দেখে ভীষণ ভেঙে পড়েন। তবে বৃহস্পতি একটা বিড়াল মারা যাওয়ার ঘটনাটাকে অনেক সহজভাবেই নেয়। তাছাড়া একটা বিড়াল তো ওপর থেকে পড়ে গিয়ে মারা যেতেই পারে। কিন্তু ঠাকুমা তাকে জানায় যে বিড়ালরা সাধারণত ওপর থেকে পড়লে ব্যথা পায় না। আর তাছাড়া হরির গলায় একটা কাটা দাগ ছিল, আর হরির গলার ঘণ্টার সাথে একটা চিরকুটও ছিল। ঠাকুমা সেই চিরকুটটা বৃহস্পতিকে দেয়। ওই চিরকুটে লেখা ছিল, অতিথি হয়ে এসেছেন, অতিথি হয়েই থাকুন। অন্যের খুনের কিনারা করতে গেলে নিজের প্রিয়জনও খুন হতে পারে। এই চিরকুটের মাধ্যমে ঠাকুমাকে কেউ হুমকি দিয়েছিল। চিরকুট পরে বৃহস্পতি ঠাকুমাকে জিজ্ঞেস করে, এখানে অতিথি কাকে বলছে? আপনার তো এখানেই থাকেন। মুস্কান তখন জানায় যে ঠাকুমা এখানে থাকে, কিন্তু আমি তো লন্ডনে থাকি, কিছুদিনের জন্য এখানে এসেছি। এই হুমকিটা আসলে মুস্কানকে দেওয়া হয়েছিল। তখন ঠাকুমা বলে, হুমকিটা শুধু বিষ্ণুপুরের অতিথি নয়, বরং বিয়ে বাড়ির অতিথিকেও দেওয়া যেতে পারে। বৃহস্পতি বিয়ে বাড়ির ব্যাপারে জিজ্ঞেস করলে মুস্কান বলে, আমার বন্ধু আম্রপালি সিংহরায় 2 দিন আগে ওর বিয়ের দিন মারা যায়। বৃহস্পতি তখন বলে, হ্যাঁ, সিংহরায় বাড়ি, আমি জানি তো। প্রতাপ সিংহরায়ের একমাত্র ভাইজির বিয়ে, কত বড় অনুষ্ঠান করলো, কিন্তু মেয়েটা মারা গেল। এরপর সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে যায়, আর আমাদেরকে শুরুর সিন দেখানো হয় যেখানে আম্রপালি বিয়ের পিঁড়ি থেকে পড়ে মারা যায়। ওই বিয়েতে ঠাকুমা আর মুস্কানও উপস্থিত ছিল। আর আম্রপালি ছিল প্রতাপ সিংহ রায়ের একমাত্র ভাইজি, আর বিষ্ণুপুর রাজবংশের একমাত্র উত্তরাধিকারিণী। এজন্য এত ধুমধাম করে তার বিয়ের আয়োজন করা হয়েছিল। সিন প্রেজেন্টে আসে। বৃহস্পতি বলে, এসব ট্রেডিশনাল রীতি অনেক রিস্কি। এটা শুনে ঠাকুমা বলে ওঠে, আজ অব্দি কতজনকে পিঁড়ি থেকে পড়ে মরে যেতে শুনেছ? বৃহস্পতি জিজ্ঞেস করে যে এই অ্যাক্সিডেন্টের সাথে তার হরির সম্পর্ক কি। ঠাকুমা জানায় এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, বরং এটা একটা খুন। সিন আবার ফ্ল্যাশব্যাকে যায়। ওই দিন বিয়ের অনুষ্ঠানে ঠাকুমা আম্রপালির বডি পোস্টমর্টম করতে বলেছিল, কিন্তু প্রতাপ আর তার পুরো ফ্যামিলি এতে কোনোভাবেই রাজি হচ্ছিল না, কারণ তারা আম্রপালির শরীর কাটাছেড়া করতে চাইছিল না। কিন্তু ঠাকুমা পোস্টমর্টম করার জন্য জোর দেন। আম্রপালির মা মালিনী তখন তার মেয়ের পোস্টমর্টম করতে রাজি হয়। সিন প্রেজেন্টে আসে। সব শোনার পর বৃহস্পতি বলে, পোস্টমর্টমের কথা শোনার পর আপনাদেরকে হুমকি দেওয়া হয়েছে, তাই তো? মুস্কান বলে, তাই তো মনে হচ্ছে। আর এতে এটাও প্রমাণ হয়ে যাচ্ছে যে আম্রপালের মৃত্যুটা ন্যাচারাল নয়। ঠাকুমা বৃহস্পতিকে আম্রপালের খুনের পাশাপাশি হরির খুনিকেও ধরে দিতে বলে। ঠাকুমারা সেখান থেকে বেরিয়ে আসার পর বাইরের চায়ের দোকানে বসে থাকা একটা লোক তাদের পিছু নেয়। বাড়ি যাওয়ার পথে ঠাকুমা মুস্কানকে বলে, এই পুলিশটা কিছুই করতে পারবে না। মুস্কান জিজ্ঞেস করে, তোমার কেন এমন মনে হলো? ঠাকুমা বলে, তার চশমার ডার্ট চেবানো দেখে বোঝা যায় সে খুব টেনশন করে। এটা শুনে মুস্কান বলে, তুমি তো পুরো ডিটেকটিভ। ঠাকুমা বলে, তোমার বাবা কি এমনি এমনি গোয়েন্দা লেখক হয়েছিলেন? বিয়ের পর আমি যখন প্রথম শ্যানাল বাড়িতে ঢুকলাম,
তখন আমার চোখ গিয়ে পড়েছিল কলপাড়ে রাখা বালতিগুলোর দিকে। ওই বালতিগুলো নিয়ে প্রথম দিনই ঠাকুমা কিছু কমেন্টস করেছিল, যার কারণে শুরুতে তার অনেক বদনাম হলেও তার বুদ্ধির কারণে তার অনেক সুনাম হয় পরবর্তীতে। কারণ ঠাকুমার চিন্তাভাবনা আগে থেকেই ডিটেকটিভদের মতো ছিল, যার কারণে কারো কিছু হারিয়ে গেলে সবার আগে তাকে ডাকা হতো। কথা বলতে বলতে তারা একটা ডাবের ঠেলার কাছে এসে দাঁড়ায়। সেই চায়ের দোকানের লোকটা সেখানেও ছিল। ওই লোকটা ঠাকুমার কাছে 500 টাকার খুচরো চায়, কিন্তু ঠাকুমার কাছে খুচরো ছিল না। এরপর ঠাকুমা আর মুস্কান আবার হাঁটতে শুরু করে। ঠাকুমা মুস্কানকে জিজ্ঞেস করে যে আম্রপালি তার কেমন বন্ধু। মুস্কান বলে লন্ডনে আম্রপালিদের বাড়ির 2 বাড়ি পরেই সে থাকে। পরে সে জানতে পারলো তার পৈতৃক নিবাস বিষ্ণুপুরে, আর তাই সে আম্রপালির বিয়ে অ্যাটেন্ড করার বাহানায় তার ঠাকুমার সঙ্গে দেখা করতে চলে এসেছে। তারা যখন এসব নিয়ে কথা বলছিল তখনও ওই লোকটা তাদের পিছন পিছন আসছিল। এটা টের পেয়ে ঠাকুমা তাকে জিজ্ঞেস করে তুমি কি চাও। ওই লোকটা ঠাকুমাকে একটা ডায়েরি দিয়ে বলে আপনাকে এটা দেওয়ার ছিল। অনেকদিন ধরে সিংহরায়ের বাড়ির পুরনো কাগজপত্র আমার দোকানে আসে। বিয়ের দিন সকালে আমার দোকানে অনেক কাগজপত্র এসেছিল, সাথে এটাও ছিল। আমি ফেরত দিতে চেয়েছিলাম, কিন্তু তারা সুযোগ হয়নি, তাই ভাবলাম আপনাদের কাছে দিয়ে দিই। মুস্কান তখন ওই ডায়েরিটা চেক করে দেখে ডায়েরিটা আম্রপালির। ঠাকুমা লোকটাকে জিজ্ঞেস করে এই অঞ্চলের পুরনো কাগজপত্র তো সব হরেনের দোকানে আসে, কিন্তু ও তো অনেক বছর আগে মারা গেছে। এটা শুনে লোকটা বলে আমি তারই জানাই, আমার নাম রণজয় পাল। এরপর আমরা প্রতাপ সিংহ রায়কে দেখতে পাই। তার অ্যাসিস্ট্যান্ট গুড্ডুর সাথে তার কিছু একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়, যার কারণে গুড্ডু সেখান থেকে রেগে বেরিয়ে যায়। তখন সেখানে মুস্কান আসে। গুড্ডু মুস্কানের সামনে দিয়েই বেরিয়ে যায়। মুস্কান প্রতাপের কাছে এসে জিজ্ঞেস করে যে বেরিয়ে গেল সে কে। প্রতাপ বলে সে আমার পার্টির লোক। মুস্কান বলে সে আমাকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছিল। প্রতাপ তখন রেগে গিয়ে বলে সব বিষয়ে তোমার এত প্রশ্ন কেন। তখন সেখানে ঠাকুমাও আসে। ঠাকুমা প্রতাপের রাগ দেখে বলে প্রেশারের ওষুধটা খেয়ে নাও, দেখবে এত রাগ আর হবে না। এরপর ঠাকুমা মুস্কানকে নিয়ে আম্রপালি ঠাকুমার ঘরে যায়। আম্রপালির ঠাকুমা সরোজা দেবী প্যারালাইজড ছিল, সে হুইল চেয়ার ছাড়া চলতে পারত না। তখন সেখানে প্রতাপের স্ত্রী সন্ধ্যা এসে সরোজাকে বলে প্রতিদিন সকালে আপনি কি যেন একটা বলেন। সরোজা বলে সীতার একটা শ্লোক। এরপর সে ওই শ্লোকটা বলতে শুরু করে। সন্ধ্যা তখন বলে এই শ্লোকটা পড়লেই আপনি ভালো থাকবেন, শরীর নিয়ে চিন্তা করবেন না। আম্রপালির মারা যাওয়ায় ঠাকুমার মনে কোনো শোক ছিল না, যার কারণে সন্ধ্যা তাকে আম্রপালির জন্য একটু শোক প্রকাশ করতে বলে। এমন সময় সেখানে প্রতাপ চলে আসে, আর তার পেছন পেছন আদিত্য অর্থাৎ আম্রপালির বাবা এসে জানায় যে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে ফোন এসেছিল, আম্রপালির রক্তে বিষ পাওয়া গেছে। এটা শুনে তারা সবাই অনেক অবাক হয়। ঠাকুমা এটা শুনে একটু অদ্ভুত এক্সপ্রেশন দেয়, কারণ ফাইনালি এখানে ঠাকুমার সন্দেহটাই সত্যি বলে প্রমাণিত হয় যে আম্রপালিকে খুন করা হয়েছে। এরপর আবার ফ্ল্যাশব্যাকে বিয়ের দিন দেখানো হয়। সেখানে গুড্ডু অনেক রেগে বাড়ির সার্ভেন্ট মিনতিকে একটা জায়গায় নিয়ে আসে। গুড্ডু মিনতিকে বলে এখনো সব কাজ করছিস? এখন ভাইজি সবাই এসে গেছে, তোরা তো এই বাড়ির মেয়ে নোস, তোরা কাজের মেয়ে। আমাকে দেখ, হঠাৎ করে বাড়ির ছেলে থেকে পার্টির ছেলে হয়ে গেছি। মিনতি কথা বলতে পারতো না, যার কারণে সে ইশারায় গুড্ডুকে চুপ করিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আর এখানে আমরা মিনতির হাজবেন্ড হারুকেও দেখতে পাই। এই বিয়েতে মিনতি হারুকে নিয়ে এসেছিল। ঠাকুমা এসে তখন হারুর পাশে দাঁড়ায়। সিন প্রেজেন্টে আসে। আমরা গুড্ডুকে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলতে দেখি। গুড্ডু কারোর সঙ্গে নিজের পাওনা নিয়ে কথা বলছিল। ঠিক সেই মুহূর্তে হঠাৎই গুড্ডু অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, আর সেখানেই সে মারা যায়। কিছুক্ষণ পর একটা লোক এসে গুড্ডুর বডিটা তুলে নিয়ে সেখান থেকে চলে যায়, তবে লোকটাকে তার চেহারাটা দেখানো হয় না। এদিকে সিংহরায় বাড়িতে আম্রপালির লাশ নিয়ে আসা হয়। বেদ নামের এক রিপোর্টার তখন সেখানে নিউজ করতে এসেছিল, আর সেখানে মুস্কানও ছিল। বেদ তখন মুস্কানের ইন্টারভিউ নিতে চাচ্ছিল ওই রহস্যময় মৃত্যুর সম্পর্কে, কিন্তু মুস্কান জানায় যে সে এই বাড়ির কেউ নয়, সে তো শুধু আম্রপালির ফ্রেন্ড, যার কারণে ওই রিপোর্টার আর তার ইন্টারভিউ নেয় না। এই জায়গায় বৃহস্পতি আম্রপালির হবু স্বামী জয়ন্তকে বলে আমি কাল আসবো, তুমি এখানেই থেকো। এরপর সবাই লাশ নিয়ে শ্মশানে চলে যায়। মুস্কান বৃহস্পতিকে বলে যে তার ঠাকুমা বিড়ালের কেসের ব্যাপারে তার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু বৃহস্পতি কোনোভাবেই ঠাকুমার সঙ্গে কথা বলতে চায় না। মুস্কান তখন ঠাকুমাকে ফোন করে বৃহস্পতিকে জোর করে ধরিয়ে দেয়। ঠাকুমা বৃহস্পতিকে বলে যে হরির খনিকে সে নিজেই ধরে নেবে, শুধু আম্রপালির কেসের জিজ্ঞাসাবাদের সময় তাকে সেখানে থাকতে দিতে হবে। আর এতে যদি বৃহস্পতি রাজি না হয় তাহলে ঠাকুমা প্রতিদিন থানায় গিয়ে বসে থাকবে। ঠাকুমার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য বৃহস্পতি রাজি হয়ে যায়, যদিও তার কাজে নাক গলানোটা তার একদমই পছন্দ হচ্ছিল না, কিন্তু কি আর করার। ঠাকুমার হুমকির কারণে বৃহস্পতি তার কথায় রাজি হতে বাধ্য হয়। রাতের বেলা মুস্কান শ্মশান থেকে একা বাড়ি ফিরছিল। তখন সে একটা জায়গায় আম্রপল্লীর পিস্তুত দাদা অরিত্রকে তার মায়ের সঙ্গে ঝগড়া করতে দেখে। অরিত্র কি বলছিল তা শোনার জন্য মুস্কান আড়ালে গিয়ে দাঁড়ায়।
অরিত্রর মা অনু তার হাতটা নিজের মাথায় রেখে তাকে জিজ্ঞেস করে যে আম্রপালির খুনের সঙ্গে সে জড়িত কিনা। কিন্তু অরিত্র এটা শুনে অনেক রেগে যায় আর অনেক হাইপার হয়ে চিৎকার করতে শুরু করে। একটা পর্যায়ে অরিত্র কাঁদতে কাঁদতে অনুকে বলে, তোমার কি মনে হয় আমি এটা করেছি? অনু এটা শুনে অনেক কাঁদতে শুরু করে। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে যায়। আমরা দেখি আম্রপালি বিদেশ থেকে আসার পর তাদের সম্পত্তি ভাগাভাগি নিয়ে পরিবারের মধ্যে অরিত্রর অনেক কথা কাটাকাটি হয়। অরিত্র আদিত্যকে দোষারোপ করতে থাকে যে সে বিদেশ থেকে শুধুমাত্র সমস্ত সম্পত্তি হাতাতে এসেছে, তাই অরিত্র তাদের সবাইকে সম্পদ সমানভাবে ভাগ করে দিতে বলে। এটা নিয়ে তাদের মধ্যে অনেক তর্কাতর্কি হয়। আম্রপালি এসব ঘরে বসে শুনছিল। সিন প্রেজেন্টে আসে। আম্রপালি এইসব ঘটনা তার ডায়েরিতে লিখে রেখেছিল, আর ঠাকুমা তার ডায়েরিটা খুব মনোযোগ দিয়ে পড়ছিল। আম্রপালির ডায়েরিতে লিখেছিল যে কারো চেঁচামেচি কোনোভাবেই থামছিল না, হয়তো আমার আশাটা এখানে কারো ভালো লাগেনি। তখনই মুস্কান বাড়িতে ফেরে। মুস্কান ঘরে যাচ্ছিল, কিন্তু ঠাকুমা তাকে ডেকে বলে, মরা বাড়ি থেকে এসে কেউ এভাবে ঘরে ঢুকে যায়? ঠাকুমা তাকে বিভিন্নভাবে শুদ্ধ করে ঘরে ঢোকায় আর ভেতরে গিয়ে গোসল করতে বলে। মুস্কান প্রথমে রাজি না হলেও ঠাকুমার জোরাজুরিতে সে গোসল করতে বাধ্য হয়। এরপর আমরা বেদকে তার অফিসে দেখি। তার বস তাকে আম্রপালির খুন নিয়ে একটা রিপোর্ট বানাতে বলেছিল, কিন্তু সে তো কারোর ইন্টারভিউ নিতে পারেনি, যার কারণে তার বস তার উপর ভীষণ রাগারাগি করে। বেদের বস তাকে বলে যে বিদেশ থেকে আসা আম্রপালির ওই ফ্রেন্ড মুস্কানকে ধরে নিয়েও তো একটা ইন্টারভিউ করতে পারতে। বেদ বলে, ওই মেয়েটার ঠাকুমা আগে পোস্টমর্টমের কথা বলেছিল, আমি ওই মেয়েটাকেও ইন্টারভিউ দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু সে তো রাজি হলো না। বেদের বস তখন তাকে বকাবকি করে মুস্কানের ইন্টারভিউ নিয়ে ইনফরমেশন বের করার অর্ডার দেয়। এরপর আমরা দেখি ঠাকুমা মুস্কানকে ঘরের ভেতর একটা বোর্ডের সামনে বসায়। সে মুস্কানকে বলে, এখান থেকে আমাদের তদন্ত শুরু হবে, আমি নামগুলো বলবো আর তুমি সেই নামগুলো লিখে ওই বোর্ডে লাগাবে। ঠাকুমা প্রথমে আম্রপালির হবু বর জয়ন্তর নাম লিখতে বলে। ঠাকুমা তার ঘরে আলাদাভাবে ওই খুনের তদন্ত শুরু করে দেয়। সে একে একে আম্রপালির ফ্যামিলির সবার নাম বলে আর মুস্কান সেগুলো বোর্ডে লাগায়। সবগুলো নাম মুস্কান পিন করে লাগালেও ঠাকুমা সবশেষে প্রতাপ সিংহ রায়ের নামটা লবঙ্গ দিয়ে আটকে দেয়। পরদিন মুস্কান আর ঠাকুমা আম্রপালির বাড়িতে যায়। বৃহস্পতি সেখানে ইনভেস্টিগেশন করতে এসেছিল। মুস্কান ক্রিমিনাল সাইকোলজির একজন স্টুডেন্ট ছিল, তাই বৃহস্পতি এই কেসে হেল্প পাওয়ার জন্য মুস্কানকে তার সাথে থাকতে বলে। বৃহস্পতি মুস্কানকে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বাইরে চলে যায়। আর ঠাকুমাও তখন আম্রপালির ফ্যামিলিকে বলে, পুলিশ অফিসার জানে আমাদেরকে কেউ থ্রেট করছে, আর আমার মনে হয় আম্রপালির খুনের সাথে এর কোনো যোগসূত্র আছে, তাই আমি অফিসারের সাথে একটু বসছি। কিন্তু প্রতাপ এতে আপত্তি জানালে মালিনী বলে, উনি না থাকলে সেদিন পোস্টমর্টমটাও হতো না, তাই উনি এই কেসে থাকুক। মালিনী কাঁদতে কাঁদতে ঠাকুমাকে বলে সে যেন তার মেয়ের খুনিকে খুঁজে বের করে দেয়। ঠাকুমা এরপর বাইরে গিয়ে বসে। বৃহস্পতি প্রথমেই জয়ন্তকে জিজ্ঞাসাবাদ করে। ঠাকুমা জয়ন্তর পা থেকে মাথা পর্যন্ত মন দিয়ে দেখতে থাকে। জয়ন্তর পায়ে চুলকানির রোগ ছিল, সে বারবার তার পা চুলকাচ্ছিল, যেটা ঠাকুমা খেয়াল করে। এরপর বৃহস্পতি আদিত্যকে জিজ্ঞাসাবাদ শুরু করে। বৃহস্পতি আদিত্যকে জিজ্ঞেস করে যে সে মেয়েকে কেন এই দেশে বিয়ে দিচ্ছে। আদিত্য বলে, এখানে আমার সবকিছু, তাই বিয়েটা এখানেই ঠিক করেছি, তাছাড়া ছেলেও তো এখানকার। এটা শুনে ঠাকুমা জিজ্ঞেস করে, বিলেতে এত ছেলে থাকতে হঠাৎ এই দেশেই কেন বিয়ে দিতে চাইলে? আদিত্য তখন তাকে বলে, আমার প্রত্যেক সম্পত্তি এখানে, তাছাড়া আমি তো ভাবিনি যে এখানে এসে আমার মেয়েকে হারাতে হবে। এরপর প্রতাপকে জিজ্ঞাসাবাদ করা হয়। বৃহস্পতি প্রতাপকে জিজ্ঞেস করে, আপনার কি মনে হয় খুনটা কি সম্পত্তির জন্য করা হয়েছে? প্রতাপ তখন জানায় যে এই খুন অবশ্যই সম্পত্তির জন্য করা হয়েছে। প্রতাপ বলে যে তাকে একজন থ্রেট করেছিল, কিন্তু এই খুনের সাথে তার সম্পর্ক কি সেটা সে বুঝতে পারছে না। বৃহস্পতি তাকে জিজ্ঞেস করে যে তার মতো একজন প্রভাবশালী মানুষকে থ্রেট কে করলো। প্রতাপ তখন তার অ্যাসিস্ট্যান্ট গুড্ডুর নাম বলে। মুস্কান তাদের সবার নাম ডায়েরিতে নোট করছিল। বৃহস্পতি এরপর প্রতাপের স্ত্রী সন্ধ্যাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। সেখানে ঠাকুমা তাকে জিজ্ঞেস করে যে বিয়ের আগের দিন তাদের ফ্যামিলিতে কোনো ঝামেলা হয়েছিল কিনা। তখন সন্ধ্যা সেটা স্বীকার করে নেয় যে তাদের বাড়িতে সম্পত্তি ভাগ নিয়ে একটা ঝামেলা হয়েছিল, যেটা শুরু করেছিল অরিত্র। বৃহস্পতি একে একে বাড়ির সবাইকে জিজ্ঞাসাবাদ করে। অরিত্রের মা ওই দিন ঝামেলার ব্যাপারে সবকিছু বলে দেয়। ওই দিনের তর্ক বিতর্ক সহ্য করতে না পেরে আম্রপালি তার রুম থেকে বেরিয়ে এসে তাদেরকে থামিয়ে বলেছিল, আমার এখানে আসাটাই উচিত হয়নি। কিন্তু ওই মুহূর্তে অরিত্র এমনিতেই অনেক রেগেছিল, এই কারণে আম্রপালির উপস্থিতি সে সহ্য করতে পারছিল না। এদিকে জিজ্ঞাসাবাদের সময় অরিত্র বাড়িতেও ছিল না, তাই বৃহস্পতি ঠাকুমাকে জানায় যে পরে এসে সে অরিত্রর বাড়ির কাজের লোক এবং অরিত্রর সঙ্গে কথা বলে নেবে। এখন সে থানায় ফিরতে চাচ্ছিল। তখন ঠাকুমা তাকে বলে, তোমার তো অনেক কাজ, ঠিক আছে তুমি চলে যাও, আমি গিয়ে একটু মালিনীর সঙ্গে দেখা করে আসি। ঠাকুমা এরপর মালিনীর কাছে গিয়ে জিজ্ঞেস করে, তোমার মেয়ের বিয়েতে ক্যাটারিং কে করেছিল আর তাকে ঠিক করেছিল কে? মালিনী তখন ঠাকুমাকে বিপিনের নাম বলে।
এরপর ঠাকুমা বাড়ি ফেরার পথে মুস্কানকে আশেপাশের মন্দিরগুলো চেনাতে শুরু করে। এরপর মুস্কান ঠাকুমাকে জয়ন্তর পায়ের অসুখের ব্যাপারে জিজ্ঞেস করলে ঠাকুমা তাকে জানায় যে জয়ন্তর পায়ে একটা চর্মরোগ আছে, সে বারবার তার পা চুলকাচ্ছিল। ঠাকুমা বলে অ্যারেঞ্জ ম্যারেজে খুঁত থাকা একজন মানুষের সাথে তখনই একটা মেয়ের বিয়ে দেওয়া হয় যখন ওই মেয়েটারও কোনো খুঁত থাকে। তার মানে কি আম্রপালির কোনো খুঁত ছিল? মুস্কানের তখন মনে পড়ে আম্রপালির সত্যি একটা খুঁত ছিল। সে ঠাকুমাকে জানায় যে আম্রপালির নিউরোলজিক্যাল একটা কন্ডিশন ছিল, যার কারণে সে টেস্ট বা স্মেল কিছুই ঠিকভাবে পেত না। এটা শুনে ঠাকুমা বলে তার মানে আমি ঠিক ধরেছি। ঠাকুমা মুস্কানকে জিজ্ঞেস করে আর কারো কিছু চোখে পড়েছে নাকি তুমি শুধু চুপচাপ বসেই ছিলে? মুস্কান বলে আমার মনে হয় আম্রপালির বাবা আর চাচার মধ্যে সম্পর্কটা একদম ভালো না, সম্পত্তি নিয়ে নিশ্চয়ই কোনো গোলমাল আছে। আর ওই দিন শ্মশানের বাইরে আমি পিসির ছেলে অরিত্রকে সম্পত্তি নিয়ে কথা বলতে শুনেছিলাম। ঠাকুমা বলে ওই ছেলেটা তো আজ কাজ আছে বলে পুলিশের সামনেই এলো না, সে কি তাহলে পালিয়ে বেড়াচ্ছে? এমন সময় তাদের কাজের মেয়ে লক্ষ্মী এসে তাদেরকে জানায় যে বাইরের পুরনো কাগজের দোকানের মালিক সকালে সুস্থ অবস্থায় দোকানে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে হার্ট অ্যাটাকে সে মারা গেছে। মুস্কানের তখন মনে পড়ে ওই দোকানের মালিক তো রণজয় পাল, যে কিনা তাদেরকে আম্রপালির ডায়েরি দিয়েছিল। এবার ঠাকুমার সন্দেহ হয় যে এই রণজয় পালের মৃত্যুটাও হয়তো স্বাভাবিক মৃত্যু নয়। এরপর ঠাকুমা আবার বৃহস্পতির কাছে যায়। বৃহস্পতি ভাবে যে আবার হয়তো তার কোনো বিড়াল মরেছে, কিন্তু ঠাকুমা তাকে জানায় যে এবার কোনো বিড়াল নয়, জামাই মরেছে। বৃহস্পতি তার কথা কিছুই বুঝতে পারে না। তখন মুস্কান তাকে বুঝিয়ে বলে এখানে পুরনো কাগজের দোকানের মালিক হরেন, তার মেয়ের জামাই রণজয় পাল আজ হার্ট অ্যাটাকে মারা গেছে। ঠাকুমার বিশ্বাস যে এটা হার্ট অ্যাটাক নয়। এটা শুনে বৃহস্পতি অনেক বিরক্ত হয়। ঠাকুমা তাকে বুঝিয়ে বলে যে জামাই হার্ট অ্যাটাকে মারা গেছে ঠিকই, কিন্তু এখনো সন্দেহ রয়ে গেছে। ঠাকুমা আম্রপালির ডায়েরিটা বৃহস্পতিকে দিয়ে বলে এই ডায়েরিটা রণজয়ই আমাদেরকে দিয়েছিল। আম্রপালির ডায়েরিটা ভুল করে অন্যান্য কাগজের সঙ্গে রণজয়ের দোকানে বিক্রি হয়ে গিয়েছিল। ঠাকুমা বৃহস্পতিকে রণজয়ের পোস্টমর্টম করতে বলে। বৃহস্পতি এতে রেগে বলে পোস্টমর্টম কি আপনার হবি? এটা পোস্টমর্টম, কোনো পোস্তর বড়া না। আর এই ডায়েরির ভিত্তিতে আমি পোস্টমর্টম করব? যেখানে রণজয়ের বউ কিছু বলেনি, প্রতাপের পরিবার কিছু বলেনি, আমি এই ডায়েরির ভিত্তিতে কিভাবে পোস্টমর্টম করব? আর এই ডায়েরিটা তো আমাকে আগে দেওয়া উচিত ছিল। এটা তো তেমন কিছু নেই। এটা শুনে ঠাকুমা অনেক রেগে গিয়ে তার হাত থেকে ডায়েরিটা ছিনিয়ে নেয় আর উঠে সেখান থেকে চলে যেতে থাকেন। তাকে চলে যেতে দেখে বৃহস্পতি তাকে আবার চা খাওয়ার অফার করে। ঠাকুমা তাকে জানায় যে তার মুখে সুপারি আছে। ঠাকুমা বলে এখানে এসে এমনিতেও আমার কোনো লাভ হচ্ছে না, বিপিন এখানে এলে আমাকে একটা খবর দিও। বৃহস্পতি ঠাকুমাকে বিপিনকে তা জিজ্ঞেস করলে ঠাকুমা জানায় বিপিন আম্রপালির বিয়ের ক্যাটারার ছিল, তাকে জেরা করতে হবে না। বৃহস্পতি এতে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে ওকে আবার কেন জেরা করব? ঠাকুমা বলে আম্রপালির শুভ দৃষ্টির আগে সে কিন্তু খালি পেটে ছিল না, সে ওই বাড়ির খাবারই খেয়েছিল আর তারপর পিড়িতে বসে ঢুলছিল। তাহলে খাবারটা যে তৈরি করেছে তাকে একবার জিজ্ঞেস করতে হবে না? বৃহস্পতি বেচারা ঠাকুমার সামনে একেবারে নির্বোধ প্রমাণিত হয়, কিন্তু সে নিজেকে বুদ্ধিমান প্রমাণ করার জন্য বলে হ্যাঁ আমি এটা ভেবেছি তো, বিপিনকে অবশ্যই ডাকতে হবে। ঠাকুমা বৃহস্পতিকে আম্রপালিদের বাড়ির কাজের লোক আর অরিত্রকেও জেরা করার কথা মনে করিয়ে দিয়ে চলে যায়। এদিকে আম্রপালির বাড়িতে বিপিনের লোকেরা খাবারের পাত্রগুলো গুছিয়ে নিয়ে যাচ্ছিল। সেখানে তাদের একটা ফ্রিজার মিসিং ছিল। তারা ভাবে হয়তো সেটা কেউ চুরি করে নিয়ে গেছে। এখন এমনিতেই শোকের বাড়ি, তাই আর বিষয়টা নিয়ে খুব একটা কেউ মাথা ঘামায় না। ওদিকে ঠাকুমা আর মুস্কান রণজয়ের কাগজের দোকানে যায়। সেখানে ঠাকুমা একটা মহিলাকে রণজয়ের স্ত্রী ভেবে তাকে সান্ত্বনা দিতে শুরু করে, কিন্তু মহিলাটা জানায় যে সে রণজয়ের স্ত্রী নয়। এমন সময় রণজয়ের বন্ধু ঠাকুমাকে জানায় যে সকালে রণজয় সুস্থভাবেই এখানে এসেছিল, এরপর হঠাৎই তার হার্ট অ্যাটাক হয়ে গেল। রণজয়ের বন্ধু তার কাগজের দোকানটা পাহারা দিচ্ছিল। ঠাকুমা তার গোয়েন্দার চোখ দিয়ে রণজয়ের কাগজের দোকানটা ভালোভাবে দেখে নেয়। সেখানে একটা চায়ের কাপ দেখে সে বুঝতে পারে রণজয় শেষবেলায় চা খেয়েছিল। ঠাকুমা সেখানে পুরনো কাগজের মধ্যে প্রতাপ সিংহ রায়ের বাড়ির একটা ফাইল দেখতে পায়। মুস্কান সেই ফাইল ঠাকুমার হাতে দিলে ঠাকুমা সেটা খুলে দেখে। ওই ফাইলের ভেতর সে গীতার শ্লোক লেখা একটা চিরকুট দেখতে পায়, যেটা সেদিন আম্রপালির দাদি বলেছিল। এরপর আমরা মিনতির স্বামী হারুকে বিষ্ণু মন্দিরের সামনে চা বিক্রি করতে দেখি। মিনতি আম্রপালিদের বাড়িতে কাজ করত আর হারু চা বিক্রি করত। হারু সেখানে কিছু লোককে চা দেয়। সেখানে ওই লোকগুলো গুড্ডুর নিখোঁজ হওয়ার ব্যাপার নিয়ে আলোচনা করছিল, যা শুনে হারু অদ্ভুতভাবে তাকায়। তার চোখ মুখের ভাবটা কেমন যেন রহস্যজনক লাগছিল। পরদিন বৃহস্পতি অরিত্র আর আম্রপালির বাড়ির সব কাগজের লোকদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। সেখানে মুস্কান আর ঠাকুমা উপস্থিত ছিল। বৃহস্পতি প্রথমে বাড়ির সার্ভেন্ট বিনিকে জিজ্ঞেস করে ওই বাড়িতে সে কত বছর ধরে কাজ করে। বিনি জানায় যে সে 5 বছর ধরে কাজ করে। বৃহস্পতি তাকে জিজ্ঞেস করে আম্রপালিকে কে খুন করতে পারে। বিনি বলে ওই বাড়িতে এমন কেউ নেই,
আমার মনে হয় বাইরের কেউ শত্রুতা করেছে। ঠাকুমা বিনিকে বলে, তুমি কি পান সুপারি মাঝে মধ্যে খাও? বিনি তাকে না সূচক জবাব দিলে ঠাকুমা তাকে বলে যে এসব মাঝে মাঝে খাবে। বৃহস্পতি এরপর মিনতি আর হারুকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। হারু এখানে খুব তাড়াহুড়ো করছিল। এতে বৃহস্পতি রেগে গিয়ে তাকে জিজ্ঞেস করে যে তার এত কিসের তাড়া। হারু জানায় এই সময় চা বিক্রি বেশি হয়। ঠাকুমা তখন কিছু একটা ভেবে তার সামনে রাখা চাটা হারুর দিকে এগিয়ে দেয়, মানে সে ওই চাটা আর খায় না। বাড়ি ফেরার সময় মুস্কান ঠাকুমাকে জিজ্ঞেস করে, তোমার বিনিকে কেমন লেগেছে? ঠাকুমা বলে, বিনি মনে হয় একটু কাজে ফাঁকি দেয়, মাঝে মধ্যে তেল হলুদ সরাতে পারে, কিন্তু এমনিতে খুব নিরীহ। মুস্কান তাকে আবার জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় মিনতি কি সত্যিই বোবা? ঠাকুমা বলে, হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো কেন? মুস্কান বলে, ওই দিন আমি বিয়ে বাড়িতে ওকে উলু দিতে দেখেছিলাম। ঠাকুমা তখন তাকে জানায় যে ওটা সে মজা করছিল। মুস্কান এই গীতার শ্লোকের ব্যাপারে জিজ্ঞেস করলে ঠাকুমা তাকে বলে যে আমি এখন এই শ্লোকে আর আটকে নেই, বরং আমি এখন চায়ের মধ্যে চলে এসেছি। রণজয় শেষবার চা খেয়েছিল, আবার মিনতির বড় চা বিক্রি করে। মুস্কান তখন ঠাকুমাকে বলে, তুমি কি হারুর সাথে কথা বলবে নাকি? ঠাকুমাও তাতে সম্মতি দেয়। ঠাকুমা হঠাৎ সেখানে একটা গাছের নিচে জয়ন্তকে একটা মেয়ের সঙ্গে অনেক ক্লোজ ভাবে দেখতে পায়, আর সেটা দেখে সে বেশ অবাক হয়, কারণ 4 দিন আগেই যার হবু বউ খুন হয়ে গেছে সে কিভাবে এত তাড়াতাড়ি অন্য মেয়ের সঙ্গে নিশ্চিন্তে সম্পর্কে জড়াতে পারে। এই ব্যাপারটা ঠাকুমার কাছে বেশ সন্দেহজনক লাগে, কিন্তু সে এই বিষয়টা ইগনোর করে চলে যেতে শুরু করে। তখনই হঠাৎ একটা বোরকা পরা মহিলা এসে মুস্কানের কাঁধের ব্যাগ ধরে টানাটানি করতে শুরু করে। ওই মহিলাটা মুস্কানের ব্যাগ কেড়ে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু ঠাকুমা তার হাতের সুপারি কাটার জাতি দিয়ে ওই মহিলার মাথায় আঘাত করে, যার ফলে মহিলাটা ব্যাগটা ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায়। মহিলার মুখ ঢাকা থাকায় তার ফেসটা কেউ দেখতে পায় না, কিন্তু এখানে ঠাকুমা ওই মহিলার হাতের আঙুলে একটা রূপার আংটি দেখতে পায়, একটা কচ্ছপের আংটি। বাড়ি গিয়ে ঠাকুমা মুস্কানকে খেতে দেয়। মুস্কান ঠাকুমার কাছে মাছের তরকারি চায়, কিন্তু ঠাকুমার কানে কোনো কথাই পৌঁছায় না, কারণ ঠাকুমা অনেক অন্যমনস্ক ছিল। সে জয়ন্ত আর ওই বোরকা পরা মহিলার ব্যাপারে গভীরভাবে ভাবছিল। ঠাকুমার মনে পড়ে যে ওই বোরকা পরা মহিলার হাতের ওই আংটিটা সে মিনতির হাতের আঙুলে দেখেছিল। মুস্কান তার ঠাকুমাকে জোরে জোরে ডাক দিলে তার হুঁশ ফেরে। সে মুস্কানকে বলে তাদের আবার কাজে বসতে হবে। মুস্কান খাওয়া শেষ করে রুমে এলে ঠাকুমা তাকে তার ব্যাগ থেকে মুস্কানের নোট খাতাটা বের করতে বলে। মুস্কান তার ব্যাগ থেকে খাতাটা বের করলে সেই খাতার সাথে একটা চিরকুটও বেরিয়ে আসে। ঠাকুমা ওই চিরকুটটা খুলে দেখে সেখানে কেউ একজন লিখেছে, একটা বিড়াল সরল, তাতে ঠাকুমা বুঝি নড়ল, কিন্তু যদি না থামে সে, এবার সবাই মরল। এটা দেখে ঠাকুমা বুঝতে পারে যে তাকে আবার কেউ হুমকি দিয়েছে, তাকে কেউ এই কাজটা থামিয়ে দিতে বলছে। সে এটাও বুঝতে পারে যে ওই বোরকা পরা মহিলাটা ব্যাগ চুরির উদ্দেশ্যে আসেনি, বরং ওই চিরকুটটাই দিতে এসেছিল। ঠাকুমা মুস্কানকে বলে, নিশ্চিন্তে আর থাকা গেল না রে, রণজয়ের ফাইলেও এরকম একটা চিরকুট ছিল। ঠাকুমা তখন বৃহস্পতিকে তার বাড়িতে ডেকে পাঠায়। বৃহস্পতি এলে মুস্কান তাকে ওই চিরকুটটা দেয়। বৃহস্পতি ঠাকুমাকে বলে, আপনি বলছেন এই চিরকুট দেওয়ার জন্য ব্যাগটা ছিনতাই করা হয়েছিল? ঠাকুমা বলে যে রণজয় মারা যাওয়ার আগে চা খেয়েছিল। প্রতিবারের মতো এবারও বৃহস্পতি ঠাকুমার কথায় ভড়কে গিয়ে বলে, এটাই আপনার সমস্যা, কোনো ফোকাস নেই। ঘুরে ফিরে এখন আবার রণজয় পালের দিকে চলে যাচ্ছেন। আপনি হরি আর আম্রপালি নিয়েই থাকুন না। ঠাকুমা তখন আর কথা বাড়ায় না, বরং সে বৃহস্পতিকে রাতে তাদের বাড়িতেই খাবার খেয়ে যেতে বলে। এদিকে সিংহরায় বাড়িতে অরিত্র অনেক উত্তেজিত হয়ে পড়ে। আসলে সে ড্রাগ অ্যাডিক্টেড ছিল। নেশার অভাবের কারণে মাঝে মধ্যেই সে অনেক উত্তেজিত হয়ে যেত। আজও অরিত্র নেশা না পেয়ে পাগলামি করতে শুরু করে। অনু তাকে কোনোভাবেই সামলাতে পারছিল না। অরিত্র নিজেকে শান্ত করার জন্য একটা সিগারেট জ্বালায়। অনু অরিত্রকে শান্ত করার চেষ্টা করছিল যাতে বাড়ির কেউ এই ব্যাপারটা না জানতে পারে, কিন্তু অরিত্র অনেক চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। পরদিন আবার আম্রপালির শ্রাদ্ধের অনুষ্ঠান ছিল, তাই মুস্কান আর ঠাকুমা সিংহরায় বাড়িতে যায়। তারা সরোজা দেবীর ঘরের দিকেই যাচ্ছিল, তখন তারা প্রতাপকে একটা লোকের সঙ্গে কথা বলতে শোনে। লোকটা প্রতাপকে বলছিল যে আম্রপালের মৃত্যুর 4 দিনের কাজেও গুড্ডু ফিরে এলো না। এই ব্যাপারে কি আপনি ভেবে দেখেছেন? কথাটা শুনে ঠাকুমার মনেও একটু খটকা লাগে। এরপর আমরা একটা ভাঙা প্রাচীরের সামনে কিছু বাচ্চাকে ক্রিকেট খেলতে দেখি। ওই বাচ্চাদের বলটা গড়িয়ে গিয়ে প্রাচীরের ভেতরের দিকে গেলে একটা বাচ্চা সেই বলটা আনতে ভেতরে যায়। বাচ্চাটা সেখানে একটা বড় ফ্রিজ দেখতে পায়। সে কৌতূহলবশত ওই ফ্রিজটা খুলে একজন মানুষের লাশ দেখতে পেয়ে ভীষণ ভয় পেয়ে যায়। ওই লাশটা আর কারো নয়, বরং গুড্ডুর ছিল। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই দিন গুড্ডু ফোনে কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়ার সাথে সাথেই মারা গিয়েছিল, আর তার কিছুক্ষণ পর একটা লোক এসে তাকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে ওই পুরনো ভাঙা প্রাচীরের ভেতরে একটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিল। আর এই ফ্রিজটাই মূলত বিয়ে বাড়ি থেকে হারিয়ে গিয়েছিল। এরপর সিন প্রেজেন্টে আসে। ঠাকুমা আর মুস্কান সরোজা দেবীর ঘরে বসেছিল। এসব ঘটনার কারণে সরোজার মন একদম ভালো ছিল না, যার কারণে ঠাকুমা সরোজাকে বলে,
অনেকদিন ধরে হুইল চেয়ারে বসে থাকলে এমন একটু মন খারাপ হবেই, তার মধ্যে বাড়িতে এত বড় শোক। এটা শুনে সরোজা বলে ওঠে, আমি হুইল চেয়ারে বসেছি খুব বেশি দিন হয়নি। এই তো দুর্গাপূজার সময় যখন বিয়ের দিন ঠিক হলো তারপরেই তো আমি বাথরুমে পড়ে গিয়েছিলাম। ঠাকুমা জিজ্ঞেস করে, এটা কিভাবে হলো? সরোজা জানায়, বাথরুমের মেঝেতে গ্লিসারিন পড়েছিল, সেখানেই পা পিছলে পড়ে গিয়েছিলাম। এরপর থেকে পায়ে তেমন জোর নেই। ঠাকুমা তখন সরোজাকে খুব অদ্ভুতভাবে প্রশ্ন করে যে তারা দুর্গাপুজো থেকে গ্লিসারিন ব্যবহার করে। তার এই প্রশ্নটার কারণ সরোজা বুঝতে পারে না, তাই সে একটু কনফিউজড হয়ে যায়। ওদিকে বাড়িতে আজ আম্রপালির শ্রাদ্ধের অনুষ্ঠান চলছিল। সেখানে ঠাকুমা আর মুস্কানও বসেছিল। তাদের ঠিক মুখোমুখি জয়ন্ত বসেছিল। ঠাকুমা জয়ন্তকে সেখানে পা চুলকাতে দেখে। এই অনুষ্ঠানে আজ অরিত্র উপস্থিত ছিল। সে অনেক ট্রমাটাইজড হয়ে তার মায়ের পা জড়িয়ে ধরে বসেছিল। এরপর ঠাকুমা মুস্কানকে শাড়ির দোকানে বালুচুরি শাড়ি কিনতে নিয়ে যায়। সেখানে ঠাকুমা মুস্কানকে জিজ্ঞেস করে, তোমার অরিত্রকে কেমন লাগলো? মুস্কান বলে, সেদিন শ্মশানের বাইরে ওকে অনেক অদ্ভুত লাগছিল, ও একটু ভয় পেয়েছিল মনে হয়। ঠাকুমা বলে, এটা ভয় নয়, নেশা। অরিত্র প্রচুর নেশা করে। নেশা করার জন্য সে তার মায়ের কাছ থেকে টাকা নিত, কিন্তু অনুর কাছে তো আর টাকা ছিল না, যার কারণে অরিত্র পাগলের মতো চিৎকার করত। এখন সমস্যা হলো, নেশার ঘরে মানুষ অনেক কিছুই করতে পারে। তাই ঠাকুমা বলে যে অরিত্রকে আর একটু বুঝতে হবে। মুস্কান জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় অরিত্র আম্রপালিকে খুন করতে পারে? ঠাকুমা বলে, পারে, কারণ হলো সম্পত্তি। আম্রপালি আসার আগে এই প্রজন্মের একমাত্র সন্তান ছিল অরিত্র, কিন্তু সে ছিল মেয়ের বাড়ির দিকের। আম্রপালি আশায় আম্রপালি হয়ে উঠল ছেলের বাড়ির দিকের আসল উত্তরাধিকার। মানে এখানে আম্রপালির অধিকার সবচেয়ে বেশি। আর সেক্ষেত্রে অরিত্র কোনো সম্পত্তির ভাগ নাও পেতে পারে, যদি প্রতাপ সিংহ রায় তেমনটা চায় আর কি। এরপর ঠাকুমা বাড়ি ফেরার পথে মুস্কানকে বলে, ওই জয়ন্ত ছেলেটা খুবই সন্দেহজনক। গাছের তলায় একটা মেয়ের হাত ধরে দাঁড়িয়েছিল। বিয়ের দিনে যদি বউ মরে যায় 4 দিনে নিশ্চয়ই কারো প্রেমে পড়ার কথা নয়। তার উপর আবার চামড়ার অসুখ, তার মধ্যে লন্ডন ফেরত মেয়ে, এমএলএর ভাইজিকে বিয়ে করতে যাচ্ছিল। জয়ন্ত ছেলেটা নিশ্চয়ই একটা রেড ফ্ল্যাগ। মুস্কান জিজ্ঞেস করে, তুমি কি বলতে চাইছো? এখানেও মোটিভ সম্পত্তি? ঠাকুমা বলে, তুমি ঠিক বলেছ। মোটিভ যদি সম্পত্তি হতো তাহলে খুনটা বিয়ের পর হতো। বিয়ের আগে খুন হলে তো সম্পত্তির কিছুই পাবে না। বাড়ি গিয়ে ঠাকুমা মুস্কানকে বোর্ডে মিনতির নাম লিখতে বলে। তখন মুস্কান বলে, ও তো কথাই বলতে পারে না। ঠাকুমা জবাব দেয় যে খুন করার জন্য সিনেমা ছাড়া আর কোথাও কথা বলার প্রয়োজন পড়ে না। মুস্কান জিজ্ঞেস করে, মিনতি কেন খুন করবে? ঠাকুমা বলে, খুনগুলো যে সেই করেছে এটা আমি বলছি না, কিন্তু তোমার ব্যাগটা যে ছিনতাই করতে চেয়েছিল তার হাতে একটা আংটি ছিল। মিনতির হাতেও আমি সেরকমই একটা আংটি দেখেছি, কিন্তু আজ মিনতির হাতে সে আংটিটা ছিল না। মুস্কান বুঝতে পারছিল না যে মিনতি এসব কেন করতে যাবে। ঠাকুমা তখন জানায় যে প্রতাপ সিংহ রায়ের একজন অ্যাসিস্ট্যান্ট কয়েকদিন ধরে নিখোঁজ। গুড্ডু সেই দিন যে গেল এরপর তো আর এলো না। এরপর রাতের বেলা আমরা দেখি ওই পুরনো প্রাচীরের ভেতরে বৃহস্পতি তার টিম নিয়ে গুড্ডুর লাশ ইনভেস্টিগেট করছে। গুড্ডুর মৃত্যুর জন্য জনগণ প্রতাপকে দায়ী করছিল। এদিকে মুস্কান হরেনের বাড়িতে গিয়ে রণজয়ের স্ত্রীকে রণজয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। সেখানে রিপোর্টার বেদও এসেছিল। বেদ রণজয়ের স্ত্রী ইন্টারভিউ নিতে এসেছিল। মুস্কান তাকে দেখে বলে, আপনি এখানে কি করছেন? বেদ বলে, আমি এখানে রণজয়ের স্ত্রীর একটা ইন্টারভিউ নিতে এসেছিলাম, কিন্তু এখানে আমি আপনাকে পেয়ে গেলাম, তাই আপনার ঠাকুমারও একটা ইন্টারভিউ নিতে চাই। আসলে আমার বস খুব খিটখিটে মেজাজের, ইন্টারভিউ না নিয়ে গেলে আমার চাকরি থাকবে না। সমস্যা নেই, আপনি ওনার সঙ্গে কথা বলুন, আমি এখানে অপেক্ষা করছি। মুস্কান তখন রণজয়ের স্ত্রীকে বলে, মারা যাওয়ার আগে রণজয় আমাকে আম্রপালির লেখা একটা ডায়েরি দিয়েছিল, সেই ডায়েরির ব্যাপারে আপনি কি জানেন? রণজয়ের স্ত্রী তখন জানায় যে সে একটা ডায়েরির কথা তো বলেছিল। প্রতাপের বাড়ি থেকে যখন পুরনো কাগজপত্র দিয়ে গিয়েছিল তার মধ্যেই একটা ডায়েরি ছিল, কিন্তু রণজয় মারা যাওয়ার পর ওই ডায়েরিটা আমি আর খুঁজে পাইনি। মুস্কান জিজ্ঞেস করে যে ওই ডায়েরির ব্যাপারে অন্য কেউ খোঁজ নিতে এসেছিল কিনা, কিন্তু রণজয়ের স্ত্রী জানায় যে সেই ব্যাপারে কিছুই জানে না। মুস্কান তখন বলে, আমি ভাবছি রণজয়ের মৃত্যুর অন্য কোনো দিক আছে কিনা। এটা শুনে রণজয়ের স্ত্রী অবাক হয়ে বলে, তুমি কি বলতে চাইছো? রণজয়ের মৃত্যুটাও আসলে খুন? খুনের কথা শুনে বেদ ভয়ে চিৎকার করে ওঠে। এদিকে মুস্কানও এখনো জানে না যে এটা খুন কিনা, তাই সে রণজয়ের স্ত্রীকেও এই ব্যাপারে কিছুই জানাতে চাইছিল না। এজন্য সে কোনোভাবে ব্যাপারটা সামলে নেয়। মুস্কান রণজয়ের স্ত্রীকে আবার জিজ্ঞেস করে, রণজয়ের দোকানে সেদিন আমরা একটা ফাইল দেখতে পাই যার মধ্যে গীতার শ্লোক লেখা ছিল, সেটা ওনার কাছে কিভাবে এলো? রণজয়ের স্ত্রী জানায় যে সে এসবের ব্যাপারে কিছুই জানে না, তবে সে ওই দোকানের রেগুলার কাস্টমারদের কাছ থেকে খোঁজ নিয়ে দেখতে পারে। মুস্কান তখন তাকে বলে যে ওই ডায়েরির ব্যাপারে কেউ খোঁজ করেছে কিনা সেটা যেন তাকে জেনে একটু খবর দেয়। এরপর মুস্কান বেদকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ঠাকুমা বৃহস্পতির সামনে বসেছিল। সেখানে বৃহস্পতি ক্যাটারার বিপিনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল। বৃহস্পতি বিপিনকে বলে, তোমার ফ্রিজার চুরি হয়ে গেছে, তুমি পুলিশকে জানাওনি কেন? বিপিন বলে, শোকের বাড়ি ছিল তাই এই ব্যাপারটা কাউকে জানায়নি।
বিপিন ভয়ে কাঁদছিল। তখন ঠাকুমা তাকে শান্ত করার জন্য বলে, যাই বলো না কেন বাছা, কিন্তু তোমার ফিশ ফ্রাইটা কিন্তু অসাধারণ। তুমি কেঁদো না, আসল লোক ধরা পড়বেই। তোমার ফোন নাম্বারটা আমাকে দিয়ে যেও তো, যদি কখনো নাতনির বিয়ে দেই তাহলে তোমাকে লাগবে। বিপিনও তার কথা মতো তার ফোন নাম্বারটা ঠাকুমাকে দিয়ে দেয়। এদিকে ঠাকুমার বিপিনের সঙ্গে এসব ভিত্তিহীন কথা শুনে বৃহস্পতি অনেক বিরক্ত হয়। ওদিকে বিপিন তার ক্যাটারিং এর কার্ড ঠাকুমাকে দিয়ে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর বৃহস্পতি ঠাকুমাকে জিজ্ঞেস করে, আসল লোকটা কে এবার বলুন তো? ঠাকুমা বলে, সেটা জানি না, তবে সেটা বিপিন নয়। এদিকে মুস্কান আর বেদ অটোতে করে তার ঠাকুমার কাছেই যাচ্ছিল। গাড়িতে মুস্কান বেদকে বলে, আপনি এত ভীতু? বেদ বলে, আমি ভীতু না, আসলে খুনের ব্যাপার তো। বেদ মুস্কানকে জিজ্ঞেস করে যে রণজয়কে কি সত্যি খুন করা হয়েছে কিনা। মুস্কান বলে, প্রথমত এটা সিক্রেট, আর দ্বিতীয়ত আমি নিজেও জানি না এটা খুন কিনা। বেদ মুস্কানকে রিকোয়েস্ট করে বলে, আমাকে একটা হেল্প করুন, ঠাকুমার আপনার একটা জয়েন্ট ইন্টারভিউ নিতে চাই। আপনাদের ইন্টারভিউ করতে পারলে আমার চাকরিটা বেঁচে যাবে, দয়া করে আর না করবেন না। মুস্কান তখন বেদকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি যেহেতু এই এলাকার সাংবাদিক, তার মানে আপনি এই এলাকার সবাইকে চেনেন? বেদ বলে যে সে সবাইকে চেনে। মুস্কান তখন জিজ্ঞেস করে, আপনি কি বলতে পারবেন যে এলাকায় বয়স্ক লোকরা কোথায় ধর্মচর্চা করে? বেদ বলে, সাধারণত বিষ্ণু মন্দিরেই বসে, তবে বাকিটা আমি আমার দাদুর কাছ থেকে শুনে তারপর জানাবো। মুস্কান এরপর বাড়িতে গিয়ে সবকিছু তার ঠাকুমাকে বলে। ঠাকুমা তাকে বলে, এই খুনগুলোর মধ্যে কিন্তু একটা প্যাটার্ন আছে। আম্রপালি মারা গেল সিংহরায় বাড়িতে, বাড়ির কুল দেবতা কৃষ্ণ, রণজয়ের দোকানে গীতার শ্লোক লেখা চিরকুট। মুস্কান জিজ্ঞেস করে, এসবের মধ্যে আবার কিসের প্যাটার্ন পাচ্ছ তুমি? গুড্ডুর বডির সাথে কিন্তু কোনো চিরকুট পাওয়া যায়নি। ঠাকুমা বলে, ফ্রিজেরটা কোথায় রাখা ছিল ভালো করে ভেবে দেখেছ? মুস্কান জানায়, ঝোপঝাড়ের ভেতরে একটা পুরনো প্রাচীরের মধ্যে। ঠাকুমা তাকে বলে, ঠিক তার পেছনেই আছে বিষ্ণু মন্দির, আর বিষ্ণু নিজেই যেখানে থাকে সেখানে কি গীতার শ্লোক আলাদা করে লেখার কোনো দরকার আছে? মুস্কান জিজ্ঞেস করে, তার মানে তুমি বলতে চাইছো যে মন্দিরে কৃষ্ণ মূর্তির প্যাটার্ন? ঠাকুমা বলে, আমি বলছি না, খুনি বলছে। মুস্কান বলে, এজন্যই তুমি তাহলে ধর্মকথা পাঠের আসর খুঁজছো, তাই না? ঠাকুমা তখন মুস্কানকে চুপ করিয়ে দেয়। এরপর আমরা প্রতাপের বাড়ির সিন দেখতে পাই। আদিত্য প্রতাপকে বলে, সবাই বলছে গুড্ডুকে তুমি খুন করেছ, আর যে একবার খুন করতে পারে তার কাছে বারবার খুন করা কোনো বিষয় না। প্রতাপ বলে, খুব ভালো, তোরা সব অতীত ভুলে গেলি, আর গুড্ডুকে আমি খুন করিয়ে আবার আমার সম্পত্তিতেই রেখে দেব? তোরা কি আমাকে এতটাই গাধা ভেবেছিস? এরই মাঝে সন্ধ্যা আর অনু অরিত্রর জন্য চা বানিয়ে নিয়ে তার ঘরে যায়, কিন্তু অরিত্র ভেতর থেকে দরজাটা বন্ধ করে রেখেছিল। তারা অনেক ডাকাডাকি করলেও অরিত্র কোনোভাবেই দরজা খোলে না, যার ফলে তারা দরজা ধাক্কা দিয়ে ভেঙে ভেতরে ঢোকে। আর ঘরের ভেতর তারা অরিত্রকে অবচেতন অবস্থায় দেখতে পায়। অনু অরিত্রকে অনেক ডাকাডাকি করে, কিন্তু অরিত্র কোনোভাবেই ওঠে না। সেটা দেখে তারা দুজনেই ভীষণ ভয় পেয়ে যায়। অরিত্রকে ভালোভাবে চেক করে তারা বুঝতে পারে অরিত্র মারা গেছে। এরপর আমরা দুটো বাচ্চা মেয়েকে একসঙ্গে খেলতে দেখি। এরই মাঝে হঠাৎ করে একটা গাড়ি এসে মেয়েগুলোকে পিষে দেয়, তবে এই মেয়ে দুটো কারা সেটা আমরা পরে জানতে পারবো। এদিকে অরিত্রর কেসটা ইনভেস্টিগেট করতে বৃহস্পতি পৌঁছে যায় সিংহরায় বাড়িতে। সে প্রতাপকে জিজ্ঞেস করে, অরিত্রর এই ড্রাগ এডিকশন কতদিনের? প্রতাপ বলে, বেশ কয়েক বছর ধরেই চলছে। পড়াশোনাটাও তো ঠিকভাবে করলো না, মাঝে একটা চাকরিতে জয়েন করেছিল, সেটাও ছেড়ে দিল। এরপর বৃহস্পতি জিজ্ঞেস করে, অরিত্রর বাবাকে কি বিষয়টা জানানো হয়েছে? সেটা শুনে আদিত্য বলে ওঠে, যে লোকটা 20 বছর ধরে এদের কোনো খোঁজ নেয়নি তাকে খবর দিতে হবে কেন? বৃহস্পতি তখন জিজ্ঞেস করে, পোস্টমর্টমের পেপারে কোন মামা সই করবেন? তখন অনু বলে, আমি করব সই, এদের কাউকে আমি ছাড়বো না, এরাই আমার ছেলেকে মেরেছে। বৃহস্পতি তখন চুপচাপ সব ফর্মালিটি পূরণ করে সেখান থেকে চলে যায়। এদিকে ঠাকুমা তার তদন্ত চালিয়ে যাচ্ছে। সে মুস্কানকে বলে, পরপর 3টে খুন হয়ে গেল, সাথে আমার হরিও আছে, মনে হচ্ছে লিস্ট আরো বড় হবে। এরপর সে আবারও মুস্কানকে বলে, আমি অনেক দিন আগে আমার ছেলেকে হারিয়ে এখন নাতনিকে ফিরে পেয়েছি, তুমি কিন্তু আমাকে ছেড়ে কোথাও যাবে না। মুস্কান তখন ইমোশনাল হয়ে তার ঠাকুমাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, আচ্ছা বাবা তোমাকে নিয়ে যে ডিটেকটিভ নোভেলগুলো লিখেছে সেগুলোর কপি তোমার কাছে আছে? ঠাকুমা বলে, কেন, তোমার মা সেগুলো তোমাকে দেখায়নি? মুস্কান বলে, না, মায়ের কাছে তো একটাও নেই। ঠাকুমা তখন বিরক্তির স্বরে বলে, ওসব আমার কাছেও নেই। দেখেই বোঝা যাচ্ছিল মুস্কানের মায়ের সঙ্গে তার ঠাকুমার সম্পর্ক খুব একটা ভালো না, তবে কেন না সেটা জানার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। এরপর মুস্কান ঠাকুমাকে বলে, বেদ নামের এক রিপোর্টারের সঙ্গে আমার পরিচয় হয়েছে, সে তোমার ইন্টারভিউ নিতে চায়, আর তুমি যেটা খোঁজ নিতে বলেছিলে সেটাও হচ্ছে। বেদ বলেছে সে তার দাদুর সঙ্গে কথা বলে জানাবে কোথায় ধর্মকথা পাঠ করা হয়। এরই মাঝে বৃহস্পতি ঠাকুমাকে থানায় ডেকে পাঠায়, তাদের সাথে বেদও যায়। তাকে দেখে বৃহস্পতি জিজ্ঞেস করে, এই টিকটিকি মার্কা সাংবাদিকটা এখানে কি করছে? ঠাকুমা তখন বলে, ও আমার নাতনির বন্ধু,
আমার ইন্টারভিউ নিতে এসেছিল। এত রাতে বেরোবো, তাই ভাবলাম ওকেও সাথে নিয়ে বেরোই। যাই হোক, বৃহস্পতি ঠাকুমাকে ডেকেছিল সাহায্য নিতে। আসলে পরপর একই বাড়িতে ভাই বোন দুজন মারা যাওয়াতে বৃহস্পতি নিজেও একটু টেনশনে পড়ে গেছে। সে ঠাকুমাকে বলে, এখন ব্যাপারটা খুবই সেন্সিটিভ হয়ে গেছে। তাছাড়া প্রতাপ বাবু অনেক পাওয়ারফুল লোক, অনেক শত্রুও আছে তার। মুস্কান তখন বলে ওঠে, আপনি তো বলেছিলেন অরিত্রর মা প্রতাপ আর তার ভাইকে সন্দেহ করছে। তবে বৃহস্পতি তার কথার কোনো উত্তর না দিয়ে ঠাকুমাকে আম্রপালির ডায়েরিটা পড়তে বলে। তার কথা মতো ঠাকুমা ডায়েরিটা পড়ে শোনাতে শুরু করে। আর সেখান থেকে এক অদ্ভুত বিষয় জানতে পারে তারা। সেটা হলো আম্রপালির স্বাদ বা ঘ্রাণ না পাওয়ার রোগটা জন্মগত নয়, ছোটবেলার একটা ট্রমা থেকে তার এই রোগটা দেখা দেয়। সেটা শুনে বৃহস্পতির মনে হয় আম্রপালের মৃত্যুর সাথে নিশ্চয়ই তার অতীতের কোনো কানেকশন আছে। তাই সে ঠাকুমাকে জিজ্ঞেস করে, আমি তো এখানে নতুন ট্রান্সফার হয়েছি, কিন্তু আপনি তো শুরু থেকেই এখানে থাকেন, এসব ব্যাপারে আপনি কিছু জানেন না? ঠাকুমা বলে, সিংহরায় পরিবারের মানুষ বাইরের মানুষদের সঙ্গে তেমন একটা মেশে না, বাধ্য না হলে কারোর সঙ্গে কথাও বলে না, আর তাই তাদের ব্যাপারে কেউই ঠিকঠাক কিছু জানে না। এরপর ঠাকুমা বৃহস্পতিকে বলে অরিত্র এবং বাকিদের টক্সিকোলজি টেস্ট করাতে, যাতে শরীরে কোন বিষ ছিল সেটা জানা যায়। সেই সাথে এটাও জিজ্ঞেস করে যে বৃহস্পতি অরিত্রর রুমে কোনো চিরকুট পেয়েছে কিনা। বৃহস্পতি তখন অবাক হয়ে বলে, না তো, কোনো চিরকুট পাওয়ার কথা ছিল নাকি? তার এমন বোকা বোকা কথা শুনে ঠাকুমা একটু রেগে বলে, তোমরা অরিত্রর রুমের ছবি তো তুলেছ, নাকি সেটাও তোলনি? বৃহস্পতি তখন তার টিমের ফটোগ্রাফারকে দ্রুত অরিত্রর রুমের ছবিগুলো দেখাতে বলে। সেখানে ঠাকুমা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে, অরিত্রর ডেড বডির পাশে রাখা কুশনে ময়ূরের পেখম আর্ট করা ছিল। অর্থাৎ এখানেও কৃষ্ণের সঙ্গে কোনো না কোনো কানেকশন আছে। তবে এই বিষয়টা সে বৃহস্পতিকে না জানিয়ে সেখান থেকে চুপচাপ উঠে চলে যায়, কারণ সে জানতো বৃহস্পতিকে এত প্যাচের কথা বলে কোনো লাভ হবে না, সবটা তার মাথার উপর দিয়ে চলে যাবে। তবে যাওয়ার সময় তাকে বলে যায়, তুমি সব সময় বুদ্ধির বৃহস্পতিই থাকবে, তুমি তো চোখ থাকতেও অন্ধ। বেদের সামনে এমন ইনসাল্ট করায় বৃহস্পতি একটু রেগে যায় ঠিকই, কিন্তু ঠাকুমার উপরে তো কথা বলার সুযোগ তার নেই, তাই সে কিছু বলতেও পারে না। থানা থেকে বেরিয়ে ঠাকুমারা তিনজন রাস্তা দিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে বলতে যাচ্ছিল। তখনই হঠাৎ একটা বাইক এসে ইচ্ছাকৃত তাদের সঙ্গে অ্যাক্সিডেন্ট করার চেষ্টা করে। তাতে ঠাকুমা আর মুস্কানের কোনো ক্ষতি না হলেও বেদ বেশ আহত হয়। মুস্কানরা তৎক্ষণাৎ তাড়াহুড়ো করে বেদকে হসপিটালে নিয়ে যায়। পরদিন সকাল হতেই ঠাকুমা থানায় পৌঁছে যায় তাদের উপর অ্যাটাকের ব্যাপারে কমপ্লেন করতে। সে বুঝে গিয়েছিল লোকটা তাদের ক্ষতি করতে এসেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ক্ষতি হয়ে গেল বেচারা বেদের। এসব কথার মাঝেই হঠাৎ বৃহস্পতির কাছে ফরেন্সিক থেকে কল আসে এবং তাকে জানানো হয় যে গুড্ডুর ব্লাডে সার্ভেরা ওরুলাম নামের একটা বিষ পাওয়া গেছে। এদিকে মুস্কান হসপিটালে বেদকে দেখতে যায় এবং তাকে একটা আর্টিকেল দেখায়। আসলে মুস্কান বেদের লেখার রিপোর্টগুলো তার অফিসে জমা করে দিয়েছিল, আর সেটা দিয়েই ফ্রন্ট পেজে আর্টিকেল বেরিয়েছে। বেদ সেটা দেখে ভীষণ খুশি হয়। এরপর মুস্কান তার কাছে ক্ষমা চায়, কারণ তাদের কারণে তো আজ বেদের এত বড় একটা ক্ষতি হলো। তবে বেদ সেসব নিয়ে খুব একটা মাথা ঘামায় না। বেদের দাদুও সেখানে উপস্থিত ছিলেন। তাদের দুজনের কেমিস্ট্রি দেখে দাদু একটু লজ্জা পেয়ে সেখান থেকে উঠে চলে যান। আসলে ধীরে ধীরে বেদ আর মুস্কানের সম্পর্কটা বন্ধুত্ব থেকে একটু সামনের দিকে এগোতে শুরু করেছিল। তবে কেউই এখনো বিষয়টাকে সিরিয়াসলি নেয়নি। যাই হোক, ওদিকে ঠাকুমা বাড়ি ফেরার পর জয়ন্ত তার সঙ্গে দেখা করতে আসে। ঠাকুমা তাকে জিজ্ঞেস করে, তোমার ওই চামড়ার অসুখ কতদিন যাবত? জয়ন্ত জানায় 10 বছর যাবত। এরপর ঠাকুমা জিজ্ঞেস করে, গাছের নিচে অন্য মেয়েকে নিয়ে গল্প করছো, তাহলে ওই বিলেত ফেরত মেয়েটাকে বিয়ে করতে গিয়েছিলে কেন? জয়ন্ত তখন ঘাবড়ে গিয়ে বলে, আমি সত্যি কিছু করিনি। ঠাকুমা তখন তাকে আশ্বস্ত করে বলে, আরে আমি কি পুলিশ নাকি, এমনি জিজ্ঞেস করছি। তখন জয়ন্ত বলতে শুরু করে যে ওই দিন মন্দিরের পাশে ঠাকুমার দেখা মেয়েটাকেই জয়ন্ত ভালোবাসে, কিন্তু মেয়েটা অন্য গোত্রের হওয়ার কারণে জয়ন্তর বাবা তাদের বিয়ে দিতে রাজি ছিল না। তাছাড়া দেখে শুনে ভালো বাড়িতে সম্বন্ধ করে বিয়ে দিতে গেলেও জয়ন্তের চর্মরোগের কারণে সেটা সম্ভব হতো না। কিন্তু একদিন প্রতাপের মাধ্যমে জয়ন্তর বাবা জানতে পারে যে আম্রপালি ওরফে পলির একটা রোগ আছে। এই কারণে জয়ন্তর অসুস্থতা নিয়েও তাদের কোনো আপত্তি ছিল না। শুধু তাই নয়, আম্রপালিকে বিয়ে দেওয়ার জন্য প্রতাপ জয়ন্তর বাবাকে কলকাতায় একটা 4 BHK ফ্ল্যাটও দিতে চেয়েছিল। জয়ন্তর কাছে যেহেতু কোনো টাকা পয়সা ছিল না, তাই সে ভেবেছিল আম্রপালিকে বিয়ে করে সে কিছু টাকা পয়সা এবং সম্পত্তি নিজের নামে করিয়ে নেবে, আর তারপর আম্রপালিকে ডিভোর্স দিয়ে সে তার ভালোবাসার মানুষকে বিয়ে করবে। এই কথা শুনে ঠাকুমা রেগে গিয়ে বলে, একটা সাধাসিধে মেয়ে তোমাকে বিয়ে করতে চাইল, আর তুমি তার বিরুদ্ধে এই সমস্ত প্ল্যান করলে? জয়ন্ত তখন অনুতপ্ত হয়ে বলে, আমি শুধু বিয়ে করে কিছু টাকা হাসিল করতে চেয়েছিলাম, কিন্তু ওকে মারেনি, বিশ্বাস করুন। ঠাকুমা বলে, কিভাবে বিশ্বাস করব বলো? একটা চিরকুট হাতে পেয়ে যেভাবে ছুটে এলে। আসলে জয়ন্ত নিজে থেকে ঠাকুমার কাছে আসেনি। ঠাকুমা ঠিক অন্যান্য চিরকুটের মতোই ছন্দে ছন্দে একটা চিরকুট লিখে জয়ন্তকে পাঠিয়েছিল, যেখানে তার আর তার প্রেমিকার ব্যাপারে উল্লেখ ছিল।
এই কারণে জয়ন্ত ভয়ে ঠাকুমার কাছে ছুটে এসেছে। তবে জয়ন্ত তাকে নিশ্চিত করে যে সে আম্রপালিকে খুন করেনি। এত সাহস তার নেই। তাছাড়া বিয়ে না হওয়াতে তো তারই ক্ষতি হয়েছে। তাই ঠাকুমা আর তেমন কথা বাড়ায় না। তবে সে এটা খুব ভালোভাবে বুঝে গিয়েছিল খুনি যেই হোক না কেন সে এখন খুব ভয় পেয়ে আছে, কারণ ভয় অথবা প্রতিশোধ ছাড়া একের পর এক এতগুলো মানুষকে কেউ খুন করে না। তাই ঠাকুমা এবার খুনিকে ধরার জন্য একেবারে আটসাট বেঁধে লাগে। ওদিকে বৃহস্পতি গিয়ে প্রতাপের সঙ্গে পার্সোনালি দেখা করে এবং তাকে বলে, সবাই কিন্তু আপনার দিকেই সন্দেহ করছে স্যার, আপনার পরিবারের মানুষরাই তো আপনার বিরুদ্ধে। প্রতাপ তখন বৃহস্পতিকে কিছু টাকা দিয়ে ব্যাপারটা সামলে নিতে বলে, কিন্তু বৃহস্পতি তাতে রাজি হয় না। সে প্রতাপকে বোঝায় যে এখন ঘুষ দেওয়ার চেষ্টা করলে সবার সন্দেহ আরও বেড়ে যাবে। তাই প্রতাপও আর কিছুই বলে না। সেই রাতে ঠাকুমা সবাইকে নিয়ে বাজারে টুকটাক কেনাকাটা করতে গিয়েছিল। সেখানে হঠাৎ মিনতি এসেই ইশারায় তাদেরকে কিছু বলার চেষ্টা করে। সে একটা গোলাপি রঙের পিং পং বল নিয়ে কিছু একটা বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু মিনতি বোবা হওয়ায় তার ইশারা কেউ বুঝতে পারে না। এরই মাঝে হঠাৎ হারু সেখানে এসে মিনতিকে সেখান থেকে নিয়ে চলে যায়। ঠাকুমা বুঝতে পেরেছিল মিনতি তাকে কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু কি সেটা ধরতে পারছিল না। কথায় কথায় মুস্কান ঠাকুমাকে জিজ্ঞেস করে, তুমি কাকে সন্দেহ করছো? প্রতাপ সিংহ রায়? ঠাকুমা বলে, সন্দেহের সব তীর তো তার দিকেই যাচ্ছে। আম্রপালির বাবাকেও সন্দেহ করা যেত যদি আম্রপালি তার আপন মেয়ে না হতো। এসব নিয়ে কথা বলতে বলতে তারা বাড়ি ফিরে যায়। পরদিন মিনতি সিংহরায় বাড়ি থেকে তার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তার চোখ মুখে কেমন একটা ভয়ের ছাপ দেখা যাচ্ছিল। বাড়ির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ সে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং সেখানেই সে মারা যায়। এদিকে ঠাকুমা বিপিন নামে সেই ক্যাটারের লোকটাকে বাড়িতে ডেকে পাঠায় এবং তাকে জিজ্ঞেস করে আম্রপালি বিয়ের দিন কি খাবার খেয়েছে। বিপিন বলে, আগে জানতাম বিয়েতে কোনেরা কোনো খাবার খায় না, কিন্তু পরে শুনলাম ছোট ছেলেমেয়েরা নাকি হালকা পাতলা কিছু খাবার খাইয়েছিল। তবে যদি খেয়েও থাকে সেটা তো সবার জন্য যে খাবার রান্না হয়েছে সেটা থেকেই খেয়েছে। অন্য কারো কোনো সমস্যা হলো না, তাহলে আম্রপালির কেন হলো? ঠাকুমা তখন জানতে চায় পুলিশ তার খাবারের টেস্ট করিয়েছিল কিনা। বিপিন তখন জানায় যে গেস্টের মাত্রা অনেক বেশি ছিল, তাই কোনো খাবারই অবশিষ্ট ছিল না। এরপর ঠাকুমা তাকে ওই ফ্রিজের ব্যাপারে জিজ্ঞেস করলে বেচারা কান্নায় ভেঙে পড়ে। তার ফ্রিজটা চুরি যাওয়াটাই তার জন্য সব থেকে বড় কাল হয়ে দাঁড়িয়েছে। তো ঠাকুমা তাকে জিজ্ঞেস করে ফ্রিজের সব আইসক্রিম শেষ হয়ে গিয়েছিল কিনা। বিপিন বলে, না, সবগুলোতেই অল্প কিছু আইসক্রিম ছিল। কথাটা শুনে ঠাকুমার মনে একটু সন্দেহ জাগে, কারণ গুড্ডুকে যে ফ্রিজের মধ্যে রাখা হয়েছিল সেটার মধ্যে কোনো আইসক্রিম ছিল না। তাহলে সেই আইসক্রিমগুলো কোথায় গেল? এসব নিয়ে ভাবতে ভাবতেই হঠাৎ মুস্কান এসে ঠাকুমাকে মিনতির মৃত্যুর খবরটা দিলে ঠাকুমা বেশ চিন্তায় পড়ে যায়। এদিকে আমরা দেখতে পাই হারু তার ফ্রিজের মধ্যে অনেকগুলো আইসক্রিম রেখে দিয়েছে, আর সেখান থেকে একটা আইসক্রিম বের করে সে তার মেয়েকে দেয়। তাহলে কি এইগুলো সেই আইসক্রিম যেগুলো বিপিনের ফ্রিজে ছিল? এর উত্তর আমরা সামনে জানতে পারবো। তো মিনতির লাশটা উদ্ধার করে পুলিশ হসপিটালে নিয়ে যায়। খবরটা পাওয়া মাত্রই হারু তার মেয়েকে নিয়ে ছুটে আসে সেখানে। ওদিকে বিনি গিয়ে সিংহরায় পরিবারের সবাইকে বলে, আমার বেতনটা দিয়ে দাও, আমি এখানে আর কাজ করতে পারবো না। এই বাড়িতে কারো নজর পড়েছে, আমি এখানে জীবনের ঝুঁকি নিয়ে থাকবো না। সবাই তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু বিনি তাদের কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ভয়ে বেচারি সকাল থেকে কিছুই খায়নি। তাই লক্ষ্মী তাকে সামনে পেয়ে ঠাকুমার কাছে নিয়ে যায়। ঠাকুমা তাকে মুড়ি আর মোয়া খেতে দেয় এবং জিজ্ঞেস করে, আচ্ছা, ওই বাড়িতে সবার মধ্যে সম্পর্ক কেমন? বিনি বলে, এমনিতে সবার সম্পর্ক খুব ভালো, কিন্তু ভেতরে ভেতরেও সম্পত্তি নিয়ে সবার মধ্যে দ্বন্দ্ব। ওই বাড়িতে কেউই ভালো না, শুধুমাত্র বড় বৌদি অর্থাৎ সন্ধ্যা ছাড়া। উনি আমাদের অনেক খেয়াল রাখেন, মাঝে মধ্যে কাজকর্মে সাহায্যও করেন। ঠাকুমা তখন জানতে চায় অরিত্র কত বছর যাবৎ নেশা করছে। বিনি বলে, আমি 5 বছর হলো এখানে কাজ করছি, শুরু থেকে এরকমই দেখে আসছি। মিনতিদি হলে হয়তো ভালোভাবে বলতে পারতো। এরপর ঠাকুমা তাকে জিজ্ঞেস করে, আম্রপালির বিয়ের দিন সকালে কিছু কাগজপত্র বিক্রি করা হয়েছিল, সেগুলো কে করেছে? বিনি বলে, তুমি কি করে জানলে? ওই কাগজগুলো বিক্রি নিয়ে তো অনেক বড় হাঙ্গামা হয়ে গেছে, তবে সেই হাঙ্গামাটা যে কি তা আমরা একটু পরে জানতে পারবো। ওদিকে মুস্কান গিয়ে বৃহস্পতিকে জিজ্ঞেস করে মিনতির কাছে কৃষ্ণের সাথে কানেক্টেড কোনো জিনিস পাওয়া গেছে কিনা। বৃহস্পতি অবাক হয়ে বলে, তুমি কিভাবে জানো? পাওয়া গেছে তো। তখন সে মুস্কানকে জানায় যে মিনতির কাছে একটা বাঁশি, একটা পানির বোতল আর একটা পিং পং বল পাওয়া গেছে। বলের কথাটা শুনে মুস্কানের মনে একটু সন্দেহ জাগে। বাড়ি ফিরে যখন সে ঠাকুমাকে বিষয়টা জানায় তখন ঠাকুমা বলে, মিনতি শেষবার কি খেয়েছিল এটা জানা দরকার, কিন্তু সমস্যা হলো সেটা জানার মতো কোনো উপায় তাদের কাছে ছিল না। তাছাড়া ঠাকুমা যাদেরকে সন্দেহ করছিল তাদের মধ্যে 2 জন অলরেডি মারা গেছে। তাহলে এখন সন্দেহের তালিকায় সবার ওপরের নামটা কার হবে? তাদের এসব নিয়ে কথা বলার মাঝেই মুস্কানের কাছে বৃহস্পতি ফোন করে জানায় যে অরিত্রর শরীরেও একই বিষ পাওয়া গেছে।
ঠাকুমার কাছে তখন একটু একটু করে সবকিছু পরিষ্কার হতে শুরু করে। এরই মাঝে রণজয়ের ওয়াইফ ঠাকুমাকে এসে জানায় যে ওদিন হারুই রণজয়ের দোকানে গিয়ে প্রতাপ সিংহের চিরকুটওয়ালা ওই ফাইলটা বিক্রি করে এসেছিল আর তাকে চাও খাইয়েছিল। কথায় কথায় সে রণজয়ের কাছে আম্রপালির ওই ডায়েরিটার ব্যাপারেও জিজ্ঞেস করেছিল, কিন্তু রণজয় ওই ডায়েরির ব্যাপারে তাকে কিছু বলেনি, কারণ ডায়েরিটা তো ততক্ষণে সে ঠাকুমাকে দিয়ে দিয়েছিল। আর এই সমস্ত ঘটনা ওই দোকানের এক রেগুলার কাস্টমার নিজে চোখে দেখেছে। এটা শুনে ঠাকুমার সন্দেহের মোড় ঘুরে যায় এবার হারুর দিকে। ওদিকে প্রতাপ হারুকে ডেকে বলে, মিনতি আমাদের বাড়িতে 10 বছর কাজ করেছে, ও আমাদের পরিবারের একজন সদস্যর মতোই ছিল। এরপর সে এক বান্ডিল টাকা হারুকে দিতে চায়। এমন সময় অনু এসে বিষয়টা দেখে প্রতাপের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দেয় যে টাকা দিয়ে আর কত মানুষের মুখ বন্ধ করবে, তোরা সবাই এক একটা খুনি, এত সম্পত্তি দিয়ে কি করবি তোরা, কোথায় রাখবে এত সম্পত্তি, এই সম্পত্তির লোভে তোরা একে একে সবাইকে মেরে ফেলছিস। প্রতাপ তাকে শান্ত হতে বলে, কিন্তু অনু কোনোভাবেই শান্ত হয় না। সে হারুকেও বলতে থাকে, তোর মিনতিকেও এরাই মেরেছে। কথাটা শুনে হারুর খুব রাগ হচ্ছিল, তবে সে নিজেকে সামলে নেয়। অন্যদিকে ঠাকুমা আর মুস্কান বেদের সঙ্গে তার এক বন্ধুর নার্সারিতে যায়। ছেলেটা বোটানিতে মাস্টার্স করা ছিল, এই কারণে তারা সেখানে গিয়েছিল ওই বিষাক্ত গাছের ব্যাপারে খোঁজ নিতে। ঠাকুমা ছেলেটাকে জিজ্ঞেস করে, সার্ভেরা ওডুলাম নামের গাছটা কোথায় পাওয়া যায় আর সেটা দিয়ে কি করা হয়? ছেলেটা তখন বলে, ওই গাছটা সাধারণত কোস্টাল এরিয়াতে দেখা যায়, স্পেশালি কেরালাতে। আর এই গাছটা সম্পূর্ণ বিষাক্ত নয়, শুধু এর ফলের বীজগুলোই বিষাক্ত হয়। ছেলেটার সাথে কথা শেষ করে তারা হারুদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ওদিকে হারুর মেয়ে তখন তার বাবার জন্য নিজ হাতে আলু কাবলি বানাচ্ছিল। সেখানে সে একটা স্পেশাল মশলা ব্যবহার করে। হারু ওই সময় ফোনে কারোর সঙ্গে কথা বলছিল। সে লোকটাকে বলছিল, আমি কিন্তু আপনার কথাতেই এই সব কিছু করেছি, আপনি আমার সঙ্গে এমনটা করতে পারেন না। তবে ফোনের ওপাশে থাকা লোকটা তার কথায় পাত্তা না দিয়ে কলটা কেটে দেয়। এরপর তার মেয়ে তার কাছে আলু কাবলি নিয়ে আসলে সে খুব মজা করে সেটা খেতে শুরু করে। বাচ্চা মেয়েটাও সেটা দেখে অনেক খুশি হয়। তার কিছুক্ষণের মধ্যেই ঠাকুমারা বৃহস্পতিকে সঙ্গে নিয়ে পৌঁছে যায় হারুর বাড়িতে, কারণ এটা তো নিশ্চিত যে রণজয়ের খুনের পেছনে হারুরই হাত আছে। তারা বারবার দরজায় নক করতে থাকে, কিন্তু ভেতর থেকে কোনো রেসপন্স আসে না। তাই বৃহস্পতি বাধ্য হয়ে দরজাটা ভেঙে ভেতরে ঢুকে দেখে হারুর মেয়ে ভয়ে জড়সড় হয়ে ঘরের একটা কোনায় দাঁড়িয়ে আছে। ঠাকুমা তার কাছে যেতেই মেয়েটা বলে, আমি বাবার জন্য আলু কাবলি বানিয়ে নিয়ে গিয়েছিলাম, কিন্তু বাবা আমার উপর রাগ করে শুয়ে পড়ল, আর উঠছে না। তার কথা শুনে সবাই বেশ ঘাবড়ে যায়। তারা ভয়ে ভয়ে ভেতরের ঘরে গিয়ে দেখে হারু সেখানে মৃত অবস্থায় পড়ে আছে। বৃহস্পতি দ্রুত হারুর পোস্টমর্টমের ব্যবস্থা করে, আর সাথে করে বাচ্চা মেয়েটাকেও থানায় নিয়ে যায়, কারণ তাকে দেখে শুনে রাখার মতো তো সেখানে কেউ নেই। বাড়ি থেকে বেরোনোর সময় ঠাকুমার টেবিলের ওপর একটা অদ্ভুত পাতা দেখে সেটা নিজের কাছেই রেখে দেয়, তবে এই বিষয়টা সে কাউকে জানায় না। এরপর সবাই থানায় গেলে বেদ বৃহস্পতিকে জিজ্ঞেস করে, আপনি কি খোঁজ নিয়েছেন যে হারু ওই সময় কার সঙ্গে কথা বলছিল? কথাটা শুনে বৃহস্পতি বিরক্ত হয়ে বলে, এখন তুমিও আমাকে কাজ শেখাতে এসেছো? কি আর করার, এখানে তো সবাই আমাকে শেখায়। তবে ঠাকুমা বেদকে সাপোর্ট করছে দেখে বৃহস্পতি আর বেশি বাড়াবাড়ি করতে পারে না। এরপর ঠাকুমা বেদকে বলে, মন্দিরের পাশে কালো কবিরাজ বসে, তুমি একটু খোঁজ নিয়ে আমাকে জানাও তো যে তাকে কখন পাওয়া যাবে। বেদ তার কথা মতো খোঁজ নিতে বেরিয়ে যায়, আর তার সাথে মুস্কানও চলে যায়। এরপর ঠাকুমা ওই বাচ্চা মেয়েটাকে জিজ্ঞেস করে, তাদের পরিবারে কেউ বাঁশি বাজায় কিনা? মেয়েটা বলে, না, কেউ বাজায় না। ঠাকুমার মনে তখন প্রশ্ন জাগে, কেউ যদি বাঁশি না বাজায় তাহলে মিনতির ব্যাগে বাঁশি আসলো কোথা থেকে? এরপর সে গিয়ে কালো কবিরাজের সঙ্গে দেখা করে এবং তাকে ওই পাতাটা দেখায়। কবিরাজ পাতাটা চেক করে বলে, এটা তো বিষাক্ত গাছের পাতা, এটা দিয়ে কোনো রকম ওষুধ বানানো হয় না। তাছাড়া কেরালা থেকে এত দূরে এখানে এনে তা দিয়ে কোনো কিছু তৈরি করা অনেক ব্যয়বহুল, তাই এগুলো আমার কাছে পাবেন না। ঠাকুমা তখন জানতে চায় এগুলো তাহলে কোথায় পাওয়া যেতে পারে। কালো কবিরাজ তখন মন্দিরের কোনায় বসবাসকারী এক বেদে কবিরাজের ব্যাপারে জানায়, যে কিনা এই ধরনের জিনিসপত্র নিয়ে কাজ করে। তাই ঠাকুমা একাই তার সঙ্গে দেখা করার জন্য রওনা হয়। আর যাওয়ার পথে সে মুস্কানের কাছ থেকে জানতে পারে যে বাকিদের পোস্টমর্টম রিপোর্টও চলে এসেছে এবং সেখানেও ওই একই বিষ পাওয়া গেছে। কথা বলতে বলতে ঠাকুমা পৌঁছে যায় সেই মহিলা কবিরাজের কাছে। তবে তার কাছ থেকে ঠাকুমা কি ইনফরমেশন পায় তা আমরা একটু পরে জানতে পারবো। তারপর বাড়ি ফিরে ঠাকুমা মুস্কানকে কিছু একটা কাজ করে দিতে বলে এবং মুস্কানও তাতে রাজি হয়ে যায়। এরপর সে যায় সন্ধ্যার সাথে দেখা করতে। সে সন্ধ্যাকে জিজ্ঞেস করে, মালিনী কেমন আছে? সন্ধ্যা ইমোশনাল হয়ে বলে, সন্তানহারা মা কেমন থাকতে পারে? এসব অর্থ সম্পত্তির নেশায় মায়েদের কি এসে যায়? এরপর মুস্কান বলে, সবাই তো প্রতাপ জেঠুর দিকেই আঙুল তুলছে। সেটা শুনে সন্ধ্যা বলে ওঠে, আমি আর কি বলবো, সম্মান, প্রতিপত্তি আর অর্থের লোভ এদেরকে শেষ করে দেবে। আমি তো এতদিন সব মানিয়ে গুছিয়ে নিয়েছি, এখন বাইরের মানুষরাও সবকিছু জানছে, তারাই বুঝে নিক। মুস্কান তখন জিজ্ঞেস করে,
এত বছর কেন সহ্য করেছো? সন্ধ্যা বলে, তাছাড়া আর কি করার আছে? মেয়েদের তো স্বামীর ঘর ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা থাকে না। অরিত্র ছেলেটা মারা গেল। মিনতিও কত বছর ধরে আমার বাড়িতে কাজ করছে। আর গুড্ডু তো প্রায় আমার নিজের ছেলের মতোই ছিল। এসব কথা বলতে বলতে সন্ধ্যা খুব হাইপার হয়ে যায়। আসলে এতগুলো মৃত্যু সে সহ্য করতে পারছিল না। এরপর আম্রপালির কথা উঠতেই সন্ধ্যা ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। তাকে দেখে মুস্কানের হঠাৎ করে তার মায়ের কথা মনে পড়ে যায়। তখন সন্ধ্যা হঠাৎ করে বলে, পূজার জন্য প্রসাদ হিসেবে পায়েস বানিয়েছি। এটা আমাদের বাড়ির নিয়ম যে বাড়িতে যতই দুঃখ দুর্দশা বা শোক থাকুক না কেন, পূজার নিয়ম কানুন যেন বন্ধ না হয়। সে কিছুটা পায়েস এনে মুস্কানকে দেয় খাওয়ার জন্য। মুস্কান তখন ইমোশনাল হয়ে বলে, অনেকদিন হলো মাকে দেখি না। তোমাকে দেখে আমার মায়ের কথা খুব মনে পড়ছে। কথাটা শুনে সন্ধ্যা আরও বেশি ইমোশনাল হয়ে যায়। সে মুস্কানকে বুকে টেনে নেয়। এরপর সে বলে, এখানে খুব অল্প পায়েস আছে, এটা তুমি তোমার ঠাকুমাকে দিও। তোমার জন্য আমি পরে বানিয়ে দেব। মুস্কানও খুশি হয়ে পায়েসের বাটি নিয়ে বাড়ি ফিরে যায়। এরপর আমরা অতীতের একটা দৃশ্য দেখতে পাই। আসলে সিংহরায় বাড়িতে এর আগেও একজন মারা গিয়েছিল। আর সন্ধ্যা তার লাশের পাশে বসে পাগলের মতো কান্না করছিল। প্রতাপ তখন তাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিতে বলে। আর আদিত্যকে বলে পরিবার নিয়ে দ্রুত বিদেশে চলে যেতে। সেই সাথে সবাইকে আদেশ দেয় যেন কোনোভাবে এই বিষয়টা মিডিয়াতে না ছড়ায়। কিন্তু সেবার মৃত্যুটা কার হয়েছিল আর তার পেছনে কি রহস্য আছে এটা জানার জন্যও আমাদের একটু অপেক্ষা করতে হবে। যাই হোক, বৃহস্পতি হারুর মেয়েটাকে গিয়ে জিজ্ঞেস করে ওই পিংপং বলটা তার মা তার জন্য কিনেছিল কিনা বা তাকে কখনো দিয়েছিল কিনা। কিন্তু মেয়েটা বলে সে কখনো তার মায়ের কাছে কোনো বল চায়নি, আর তার মাও তার জন্য সেটা কেনেনি। কথাটা শুনে বৃহস্পতির মনে একটু খটকা লাগে। এরই মাঝে মুস্কান ওই পায়েসের বাটি নিয়ে পৌঁছে যায় ঠাকুমার কাছে। ঠাকুমা বাটিটা না দেখেই জিজ্ঞেস করে, কি দিয়েছে খেতে? মুস্কান জানায়, পায়েস। ঠাকুমা তখন তাকে জিজ্ঞেস করে, এটা খাওনি তো? মুস্কান বলে, না, তুমি তো নিষেধ করেছিলে। তাছাড়া পায়েস অনেক অল্প ছিল, তাই এটা তোমাকে খাওয়ার জন্য দিয়েছে। ঠাকুমার কাছে তখন সবকিছু আরও পরিষ্কার হতে শুরু করে। তার মনে হচ্ছিল এই পায়েসের মধ্যেও হয়তো বিষ মেশানো আছে। কিন্তু মুস্কান সেটা মানতে চায় না, কারণ সন্ধ্যাকে দেখে তার সন্দেহজনক কিছুই মনে হয়নি। বরং তার আতিথেয়তার মায়া ভরা কথা শুনে নিজের মায়ের কথা মনে পড়ে গেছে তার। কিন্তু ঠাকুমা এত সহজে কনভিন্স হয় না। মুস্কান তখন তার ঠাকুমাকে ভুল প্রমাণ করার জন্য ওই পায়েস খেতে গেলে ঠাকুমা সেটা তার হাত থেকে ফেলে দেয়। এতে মুস্কান রেগে গিয়ে বলে, এই কারণেই মা তোমার সঙ্গে কখনো থাকতে চায়নি। তোমার সাথে কেউই কখনো থাকতে পারবে না। আসলে মুস্কানের বাবা একজন ডিটেকটিভ নোবেল রাইটার ছিল, আর এই ট্যালেন্ট সে তার মায়ের কাছ থেকেই পেয়েছে। বেচারার সারা জীবন কেটেছে ডিটেকটিভ বিষয় নিয়ে চিন্তাভাবনা করতে। তাছাড়া সবকিছুতেই প্রশ্ন তোলার ঠাকুমার একটা পুরনো অভ্যাস, যেটা একজন ভালো ডিটেকটিভের লক্ষণ। তবে তার এই অভ্যাসের কারণে তার বৌমা তার নাতনিকে নিয়ে আজীবনের জন্য তাকে ছেড়ে দূরে সরে চলে যায়। আজ মুস্কানের কথাটা শুনে ঠাকুমা ভীষণ কষ্ট পায়। সে আর একটা কথা না বলে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। মুস্কান তখন বুঝতে পারে সে একটা ভুল কথা বলে ফেলেছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর ঠাকুমা ফিরে এসে পড়ে যাওয়া পায়েসটুকু পরিষ্কার করতে গিয়ে বলে, বৃহস্পতিকে ফোন করে আগামীকাল একবার সিংহরায় বাড়িতে আসতে বলবে, আর সেখানে যেন সবাই উপস্থিত থাকে। এরপর তুমি লন্ডনে ফিরে যাও। গিরিজাবালার সঙ্গে কারো থাকার প্রয়োজন নেই। পরদিন ঠাকুমার কথা মতো বৃহস্পতি এবং বাকিরা পৌঁছে যায় সিংহরায় বাড়িতে। তবে কেউ বুঝতে পারছিল না হঠাৎ করে সবাইকে এক জায়গায় জড়ো করার মানে কি। বৃহস্পতি তখন সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি এর কারণ অনেকটাই জানি, তবে পুরোটা বুঝিয়ে বলবেন ঠাকুমা। এরপর ঠাকুমা ধীরে ধীরে সমস্ত রহস্যের জট খুলতে শুরু করে। ঠাকুমা বলতে শুরু করে, প্রথমে ভেবেছিলাম আম্রপালির মাধ্যমে কি এই খুনের সূত্রপাত। পরে ভেবে দেখলাম না, 2 মাস আগে দুর্গাপুজোর সময় সরোজা দেবীর পা ভেঙে যাওয়া দিয়েই সবকিছু শুরু। উনি বলেছিলেন বাথরুমে গ্লিসারিন পড়েছিল বিধায় উনি পা ফসকে পড়ে গিয়েছেন। কিন্তু গ্লিসারিন তো শীতকালে ব্যবহার করা হয়, আর আমাদের এখানে দুর্গাপূজায় এত শীত পড়ে না যে গ্লিসারিনের প্রয়োজন পড়বে। তার আগে বলে রাখি, আমি কিন্তু মায়েদের পক্ষে। আমি মায়েদের সবসময় সুযোগ দিতে চাই, কিন্তু তারা যদি সুযোগ গ্রহণ না করে তাহলে এভাবে হাটে বাজারে বলা ছাড়া আমার কোনো উপায় থাকে না। কি ঠিক বলছি তো সন্ধ্যা? সন্ধ্যা কথাটা শুনে নির্বিকার চিত্তে বসে থাকে। তবে বাকিদের মনে হাজারো প্রশ্ন উঠতে শুরু করে, আর ঠাকুমা একে একে সবগুলোর উত্তর দিয়ে যায়। সেখান থেকে জানা যায় ওই দিন সন্ধ্যায় বাথরুমে গ্লিসারিন ঢেলে তার শাশুড়ির অ্যাক্সিডেন্ট করিয়েছিল, যাতে শাশুড়ির অসুস্থতার কারণে সে বাড়ির কর্ত্রী হিসেবে ভূমিকা পালন করতে পারে, এবং আম্রপালির বিয়ের সমস্ত দায়িত্ব তার উপর এসে পড়ে। আর তাতে সন্ধ্যা সুযোগ বুঝে আম্রপালিকে মাঝে মধ্যে টুকটাক খাবার এবং শরবত খাওয়াতে পারে। মূলত ওই খাবারের মধ্যেই বিষ মেশানো ছিল, যার কারণে আম্রপালি মারা গেছে। আর এই বিষটা সে জোগাড় করেছিল ওই মহিলা কবিরাজের কাছ থেকে। সেখানে প্রায়ই সন্ধ্যার আসা যাওয়া চলতো, আর সেটা এক সময় গুড্ডুর চোখে পড়লে সে সন্ধ্যাকে ব্ল্যাকমেল করতে শুরু করে, যার কারণে সন্ধ্যা নিজ হাতে গুড্ডুর জন্য তার পছন্দের পালং শাকের স্যুপ বানায়।
আর তার সাথে বিষ মিশিয়ে তাকে খাইয়ে দেয়। পরবর্তীতে অরিত্র সন্ধ্যার এই রহস্য জেনে গিয়েছিল, তাই অরিত্রকেও সে মেরে ফেলেছে। তার সিগারেটের মধ্যে ওই বিষের গুঁড়ো মিশিয়ে দিয়েছিল সন্ধ্যা। হারু শুরু থেকেই সন্ধ্যাকে এসব কাজে সাহায্য করছিল। হারুর জোরাজুরিতে মিনতিও তাকে কিছুটা সাহায্য করে, তবে পুরো বিষয়টা তার জানা ছিল না। এরপর মিনতি যখন সবটা জানতে পারে তখন সে সন্ধ্যার জন্য আরও একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। ওই রাতে যখন মিনতি ঠাকুমার কাছে বাজারে গিয়ে কিছু একটা বোঝানোর চেষ্টা করছিল, তখন সেখানে সন্ধ্যাও উপস্থিত ছিল, কিন্তু সে আড়ালে ছিল বলে তাকে কেউ দেখতে পায়নি। মিনতি আসলে ওই দিন পিং পং বল দেখিয়ে পং পং শব্দটা বোঝানোর চেষ্টা করছিল। আসলে সার্ভেরা ওডুলাম নামের গাছটা যেহেতু বাংলায় পাওয়া যায় না, তাই তার বাংলা কোনো নামও নেই। কেরালার লোকাল লোকেরা ওই গাছটাকে পং পং নামে ডাকে, আর মিনতি ওই দিন ঠাকুমাকে সেটাই বোঝানোর চেষ্টা করছিল। যাই হোক, সন্ধ্যা তখন নিজেকে বাঁচানোর জন্য মিনতির খাবারে বিষ মিশিয়ে অনুর মাধ্যমে তাকে খাইয়ে দেয়, কারণ সন্ধ্যা খুব ভালো করেই জানতো তার হাতের কোনো খাবার মিনতি খাবে না, তাই সে অনুকে দিয়ে খাবারটা পাঠিয়েছিল। অনু এটা শুনে হতবাক হয়ে বলে, তুমি আমার হাত দিয়ে এত বড় একটা অন্যায় করাতে পারলে? সন্ধ্যা তখনও একেবারেই নিশার। তবে এখানেই শেষ নয়। হারুর মেয়েকে ওই ফলের বীজ সন্ধ্যায় দিয়েছিল, আর বলেছিল এটা দিয়ে তার বাবার পছন্দের আলু কাবলি বানিয়ে দিতে, এতে নাকি টেস্ট আরো ভালো হবে। তবে বাচ্চাটাকে ঝালের ভয় দেখিয়ে খেতে নিষেধ করেছিল। নিষ্পাপ বাচ্চাটাও সরল মনে তার বাবাকে ওই বীজের গুঁড়ো মেশানো আলু কাবলি খাওয়ায়, আর সে মারা যায়। এসবের মাঝে রণজয় মারা গিয়েছিল শুধুমাত্র একটা কারণে, ওই ডায়েরিটা তার হাতে পড়েছিল এবং সেটা সে ঠাকুমাকে দিয়েছিল। ওই ডায়েরিতেই আসলে সন্ধ্যার এই সমস্ত কাজের আসল মোটিভ উল্লেখ করা ছিল, যে কারণে সে ওই ডায়েরিটা নিজের কাছে খুব যত্ন করে রেখে দিয়েছিল। তবে বিয়ের দিন সকালে ভুলবশত বিনি ওই ডায়েরিটা অন্যান্য কাগজপত্রের সঙ্গে বিক্রি করে দেয়, আর সেটা নিয়ে বাড়িতে তুমুল হাঙ্গামা শুরু হয় এবং এখান থেকেই সমস্যার সূত্রপাত ঘটে। সন্ধ্যার ইচ্ছে ছিল না এত মানুষকে মারার, কিন্তু নিজেকে বাঁচানোর জন্য একে একে নির্মমভাবে সবাইকে শেষ করে দিয়েছে সে। এখন হয়তো অনেকের মনে প্রশ্ন উঠবে, কেন সন্ধ্যা এরকম করলো? তার উত্তর লুকিয়ে আছে অতীতের পাতায়। মনে আছে, দুটো বাচ্চা মেয়েকে আমরা খেলতে দেখেছিলাম, তখন হঠাৎ করে একটা গাড়ির সঙ্গে তাদের অ্যাক্সিডেন্ট হয়। ওই বাচ্চা মেয়ে দুটো ছিল আম্রপালি আর সন্ধ্যার মেয়ে চন্দ্রাবতী। ওই দিন গাড়ি চালাচ্ছিল মালিনী। সে নতুন নতুন গাড়ি চালানো শিখছিল, যার কারণে অলিগলির মধ্যে ব্যালেন্স রাখতে না পেরে ভুলবশত অ্যাক্সিডেন্টটা হয়ে যায়, আর সেই অ্যাক্সিডেন্টেই সন্ধ্যার মেয়ে চন্দ্রাবতী মারা যায়। যদিও বিষয়টা একটা ভুল ছিল, কিন্তু সন্ধ্যা সেটার জন্য আজও মালিনীকেই দায়ী করে। ছোটবেলার ওই দুর্ঘটনার কারণেই আম্রপালি তার ঘ্রাণ এবং স্বাদ নেওয়ার শক্তি হারিয়ে ফেলে। মূলত এই ট্রমার কথাটাই ওই ডায়েরিতে লেখা ছিল। এসব শোনার পর মালিনী কাঁদতে কাঁদতে সন্ধ্যাকে বলে, আমি একটা ভুল করেছিলাম, তার এত বড় শাস্তি দিলে আমাকে। সন্ধ্যা তখন রেগে বলে, গাড়ি চালানো না শিখে গাড়ি চালাতে যাওয়াটা কোনো ভুল নয়, অপরাধ, আর অপরাধের শাস্তি তো সবাইকেই পেতে হয়। এই কথা শুনে সবাই হতবাক হয়ে যায়, কিন্তু এখনো প্রশ্ন একটা থেকেই যায়, এই সব কিছুর সঙ্গে কৃষ্ণের সম্পর্ক কি? আসলে হিন্দু ধর্ম মতে মানা হয় কৃষ্ণই সবকিছু সৃষ্টি করেছেন এবং তিনিই সবকিছু ধ্বংস করবেন, আর সন্ধ্যা কৃষ্ণ ভক্ত ছিল, তাই তার ধারণা এই সমস্ত কাজ কৃষ্ণের ইশারাতেই হচ্ছে। সে তো শুধু একটা মাধ্যম মাত্র। সবকিছু খোলসা হওয়ার পর বৃহস্পতি তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যেতে চায়। সন্ধ্যা তাদের সাথে বেরোনোর সময় হাতে এক বাটি পায়েস নিয়ে গিয়ে তার শাশুড়িকে দিয়ে বলে, মা দেখুন, এত কিছু হয়ে যাওয়ার পরেও আমি কিন্তু এই বাড়ির নিয়ম ভাঙিনি। পূজার জন্য পায়েস রান্না করেছি, এটাতে কিন্তু বিষ মেশাইনি, খেয়ে নেবেন। আমি কত ভালো বউ, তাই না? আসলে চন্দ্রাবতী মারা যাওয়ার ঠিক পরদিনই আম্রপালির জন্মদিন ছিল। বেচারি সন্ধ্যা যখন মেয়ের মৃত্যু শোকে কাতর, তখন তার শাশুড়ি এসে তাকে বলে, যতই দুঃখ থাকুক না কেন, আনন্দের ওপর সেটার আঁচ আসতে দিতে হয় না। আজকে মেয়েটার জন্মদিন, যাও গিয়ে পায়েস রান্না করো। সন্ধ্যা এই কথা শুনে হতবাক হয়ে গিয়েছিল। সেদিন তার মনের অবস্থাটা কেউ বুঝতে চায়নি, আর এই কারণেই শ্বশুরবাড়ির সব লোকেদের উপর তার এক আকাশ সমান রাগ আর অভিমান। আর সেই অভিমান নিয়েই সে তার শাস্তি স্বীকার করে পুলিশের সঙ্গে থানায় চলে যায়, আর সেই সাথে ঠাকুমাও এই জটিল কেসটা সলভ করে ফেলে। কিন্তু হরিকে হারানোর কষ্টটা এখনো সে ভুলতে পারেনি। এরপর বেদ ঠাকুমাকে জানায় যে তাদের পাশের গ্রামেও একটা অদ্ভুত কেসের ব্যাপারে খবর পেয়েছে সে, তাই সে ঠাকুমাকে রিকোয়েস্ট করে ওই গ্রামে গিয়ে একটু চেক করার জন্য। ঠাকুমা বলে, মুস্কান আগে লন্ডনে চলে যাক, তারপর যাব। কিন্তু মুস্কান এখন আর লন্ডনে যেতে রাজি হয় না। সে ঠাকুমার সাথেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়। সত্যি বলতে এই গল্পটা নিয়ে আমার খুব একটা আশা ছিল না, তবে শেষ করার পর সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।